যদি আপনার রেগুলার বেসিসে কিছু অর্ডার না আসে, তাহলে আসলে আপনি অ্যাডে যাওয়ার জন্য রেডি না। আছেন যে বিজনেস অ্যাড ছাড়া চলে না, তাহলে ভাই ওই বিজনেস আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। কারণ দুদিন পর পর অ্যালগোরিদম চেঞ্জ হবে বা বিভিন্ন ধরনের ব্যাপারগুলো ঘটবে, তখনই দেখা যাচ্ছে অ্যাডের উপরে আপনাকে নির্ভর করতে হবে। তো আমরা অ্যাডে যাব, কিন্তু আমাদের আসলে অর্গানিক ভাবে ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে, দেন তারপর আমরা অ্যাডে যাব। অ্যাড এমন না যে এটা আমরা কভার করবো এই বিষয়গুলোও, যে অ্যাড বা ফ্রি, যেটাকে আমরা অর্গানিক বলি, এর মধ্যে আমরা কোনটা বেছে নিব বা কোনটা কিভাবে করব। তো আমি প্রথমত এখানে আপনাদেরকে অবশ্যই অর্গানিক ফাউন্ডেশনটা কিভাবে তৈরি করবেন সেটার উপরে ফোকাস করব। দেন তারপর এর উপরে কিভাবে আমরা, মানে অর্গানিক ফাউন্ডেশনটা আসলে মূলত আসলে কি যে আগুনের মতো, আর পেইড মার্কেটিংটা তখন হবে হচ্ছে আগুনে ঘি ঢালার মতো। তো আপনি যদি আগে আগুন না জ্বালিয়ে ঘি ঢালতে থাকেন, তাহলে আসলে এটা খুব বেশি কাজে দেয় না। তো আমি এখানে আজকে থিম হিসেবে একটা স্ক্রিনশট শেয়ার করেছি। এটা গত মাসে এক আপুর সাথে আমার একটা চ্যাটের স্ক্রিনশট। তো এটা সম্ভবত আপনারা হয়তো এরকম অনেক কিছুই জানেন, তারপর আমি এটা আবারও একটু পড়ে শোনাই। এরকম একটা ঘটনা যে তার পেজটা দেখে আমার কাছে বেশ অবাক লাগছিল। কারণ মোটামুটি গত নভেম্বর মাসের দিকে ফেসবুকের অ্যালগোরিদমটা চেঞ্জ আসছিল, ওখানে মানুষজন তেমন একটা রিচ পাচ্ছিল না, ইভেন আমি নিজেও ওই সময়ের দিকে রিচ তেমন একটা পাচ্ছিলাম না। কিন্তু তার পেজটাতে বেশ ভালো রকমের রিচ ছিল। তো আমি তাকে এটা জিজ্ঞাসা করলাম, তখন সে আবার আমাকে রিপ্লাই দিল যে তার মেসেজে আসে না এখন, এবং এর কারণ হচ্ছে যে এই পেজটা নতুন, যে পেজ থেকে আমাকে নক দেওয়া হয়েছে সেটা আসলে নতুন ছিল। এর আগে তার একটা পেজ ছিল যেটাতে সে ভালো রকমের তার একটা পজিশন ছিল। মানে তার নতুন পেজটাতেই যে পরিমাণে রিয়াকশন ছিল, এঙ্গেজমেন্ট ছিল, ওই এঙ্গেজমেন্ট আসলে দেখার মনে একটা অনেকটা লোভনীয় একটা ব্যাপার যে এরকমটা কিভাবে করা যেতে পারে। তো ওনার আগে যে পেজটা ছিল ওই পেজটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই পেজের সাথে সাথে তার বিজনেসটাও শেষ হয়ে গেছে। এটা তার কথা, আমি জাস্ট ওই তার কোডটা এখানে আবার একটু হাইলাইট করে দিয়েছি। এবং এর ফলে দেখা যাচ্ছে নতুন একটা পেজ খোলার ফলে উনি 6 মাসের মধ্যে 4টা অর্ডার পাইছেন। তো একটা পেজ নষ্ট হয়ে গেছে মানে তার বিজনেসটাও শেষ। তো আমরা যারা ফেসবুক ভিত্তিক বিজনেসটা শুরু করি, তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে ফেসবুকের বাইরে আমরা আসলে যাইতে চাই না। কেউ যদি বলে ভাই ফেসবুকের বাইরে অন্য জায়গায় যাও, বা যদি আমি আসলে এটা নিজে ফেস করি, যখন আমি আসলে এরকম কিছু বলার চেষ্টা করি যে ফেসবুকের বাইরে আমাদেরকে যেতে হবে, গুগল থেকে আমাদের ট্রাফিক পেতে হবে, বা একটা ওয়েবসাইটের ব্যাপার যখন আমি বলি, তখন মানুষ আসলে ক্ষেপে আসে যে অনেকটা মারবে, এরকম একটা ব্যাপার থাকে। মানে সিচুয়েশন আসলে এই পর্যায়ে চলে গেছে। এখনো মানুষ ভাবে কি যে ফেসবুকে আছি, এই মেসেঞ্জারের মধ্যে পড়ে থাকবো, এখান থেকে আমার যা কিছু হবে বা এখান থেকে হয়তো সবকিছু। কিন্তু আসলে আপনি জিনিসটা এভাবে ভাবুন যে মার্কেটিং এর উদ্দেশ্য কি। মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে যত বেশি সম্ভব টার্গেট অডিয়েন্সের কাছে আমি আমার অফারটা পৌঁছে দিতে পারি। আমরা প্রোডাক্ট কার্ড বলবো না, কারণ আমরা প্রোডাক্ট সেল করছি না, আমরা অফার সেল করছি। তো আমি একটা অফার বানালাম, অফারটা যদি আমার কাছেই থাকে, তার মানে আমি আমার কাস্টমার, আমার আসলে কোনো বিজনেস নাই, আমি বিজনেসম্যান, আমি কাস্টমার। তো আমার অফার যদি আমি মানুষের সামনে দেখাতে না পারি, তো সেল হওয়ার তো পরের কথা। সেল হতে গেলে আগে আমাকে মানুষের সামনে দেখাতে হবে। ওর মধ্যে থেকে যাদের পেইন পয়েন্টে আমি হার্ট হিট করতে পারবো, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে মানুষজন নিবে। বা সেখানে আমরা কিভাবে এই যে প্রোডাক্টটা মানে অফারটা তাদের কাছে পৌঁছে দিব, সেই ব্যাপারটা আমরা এখানে কভার করব এই উইকে। তো তার আগে আমাদের ছোট সাইকোলজিক্যাল একটা শিফট লাগবে আমাদের। সেটা হচ্ছে যে মার্কেটিং মানে আসলে শুধু ফেসবুকে পোস্ট করা না, বা ফেসবুকের মধ্যে পড়ে থাকা না। এর বাইরে আরো যত চ্যানেল আমরা বানাতে পারি। মানে অনেকটা এরকম ভাবে আমি বলি যে আপনার কাস্টমার যদি এলাকার চায়ের দোকানে থাকে, আপনার টার্গেট অডিয়েন্স, আপনি এমন বিজনেস শুরু করেছেন যেখানে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে কি চায়ের দোকানে বসে আড্ডা দেয়, তাহলে ভাই আপনাকে ওখানে যেতে হবে, ওখানে গিয়ে আপনি অ্যাড দিবেন, ওখানে গিয়ে আপনি পোস্টার লাগাবেন, আপনি লিফলেট দিবেন, তাদের হাতে হাতে দিয়ে দিবেন। তো আমরা যখন ফেসবুক ভিত্তিক বিজনেস করি, তখন আমাদের এই সমস্যা দেখা যায়, পেজ গেল, তো আমার বিজনেসও গেল। আর একটা পেজ এটা যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে, এখানে কোনো গ্যারান্টি নাই যে আপনার পেজটা থাকবে। তো আপনি একটা পেজের সারা জীবন সবকিছু আপনি আসলে পেজের পিছনে দিয়ে যাচ্ছেন, পেজের খেটে খুটে টাকা পয়সা দিয়ে আপনি ফলোয়ার কিনতেছেন বা অ্যাড ট্যাড করে পেজের ফলোয়ারটা বাড়াচ্ছেন। এই যে আপনি কাজটা করতেছেন, এটা একটা রিস্কি কাজ, কারণ যে কোনো সময় পেজটা ডিসেবল হয়ে যেতে পারে। কারণ ফেসবুক এখানে আপনাকে কৈফিয়ত দিতে আসবে না যে আপনার পেজটা সে কেন ডিসেবল করে দিয়েছে। বিভিন্ন কারণে হতে পারে। আবার অ্যালগোরিদমের যে চেঞ্জ আমরা দেখি, কিছুদিন পর তাদের অ্যালগোরিদম চেঞ্জ হয়, তো চেঞ্জ হওয়া মানে হচ্ছে কি যে আমার বিজনেসটা বিপদের মধ্যে পড়ে গেল। তো এইখানে যেটা হয়, আমরা আমাদের সব ডিমগুলোকে একটা থলির মধ্যে রেখে দিই, মানে একটা বাস্কেটের মধ্যে আমরা সব ডিমগুলোকে রেখে দিই, সেটা হচ্ছে কি ফেসবুক। তো একজন বিজনেসম্যান হিসেবে, একদম প্রো লেভেলের উদ্যোক্তা হিসেবে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমার কাছে যদি 10টা ডিম থাকে, তাহলে আমি চেষ্টা করবো এই 10টা ডিমকে কি 10টা পাঁচে রাখা যায় কিনা। আমি শুধু একটা প্ল্যাটফর্মে মার্কেটিং করবো না। হ্যাঁ, তার মধ্যেও আবার কথা হচ্ছে কি যে আমার টার্গেট অডিয়েন্স, যখন আমি বিজনেসটা শুরু পর্যায়ে আছি,
তখন আমাকে সবচাইতে বেশি সংখ্যক টার্গেট অডিয়েন্স যে প্ল্যাটফর্মে আছে আমাকে সেই প্ল্যাটফর্মটা চুজ করতে হবে। এটা হচ্ছে মার্কেটিং এর একেবারে বেসিক রুলস। আপনি আপনার কাস্টমার যদি ফেসবুকে থাকে, যেমন আমাকে দেখবেন আমি শুধুমাত্র ফেসবুকেই মার্কেটিংটা করে থাকি আমার নিজের পার্সোনাল কাজের জন্য। আমি অন্য কথা তো আসলে ওইভাবে করি না। ফেসবুকের মধ্যে আমি যত রকমের মার্কেটিং আমি করে থাকি। কেননা আমার টার্গেট অডিয়েন্স যারা, তারা ফেসবুকের মধ্যেই রয়েছে। সো আমার যখন লোকবল আরো বড় হবে, যখন বিজনেস ইনভেস্ট করার মতন পজিশন আমার আরো বাড়বে, তখন আমি ফেসবুকের বাইরে অন্যান্য প্ল্যাটফর্ম গুলোকে এক্সপ্লোর করবো বা ওইখানগুলোতে আমি যাব। সো এই যে একটা সিস্টেম আছে আমার কাছে বা আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে, এই প্ল্যানটাও যদি আমরা শেয়ার করি তো মানুষ খেপে আসে, মারতে আসে, এমন ভাবে অ্যাটাক করে যে নাকি না কি ভুল করে ফেলাইছি, যে আগের দিন হলে তারা যেন শুলে জড়াইতো, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো আপনারা যারা আসছেন তাদের কাছে আমার এই একটা জিনিস এখানে বলার আছে যে আপনাদের মাথার মধ্যে যেন এই সাইকোলজিক্যাল একটা শিফট হয় যে মার্কেটিং মানে আসলে শুধু ফেসবুক না। মার্কেটিং মানে হচ্ছে কি, আপনার টার্গেট অডিয়েন্স যেখানে যেখানে আছে তাদের কাছে পৌঁছানো। ওটা হচ্ছে চ্যানেল, মার্কেটিং চ্যানেল। এই চ্যানেল সম্পর্কে আমি আসলে আমাদের আজকে স্লাইডে বা আমি কোনো জায়গাতে এটা নিয়ে কোনো স্লাইড বানাই নাই। আমি এটা মুখে বলে দিলাম, বা আপনাদেরকে হয়তো এটা আপনাদের মতো করে বানাই নিতে হবে। কারণ আপনারা এখানে যারা জয়েন হয়েছি তারা সবাই মূলত ছোট উদ্যোক্তা। খুব বড় মানের টিম আমাদের নাই, বা ওরকম খুব বিগ লেভেলের ক্যাপিটাল হয়তো আমাদের শুরুর দিকে নাই। সো আমরা দু চারটা প্ল্যাটফর্ম হয়তো একসাথে কভার করতে পারবো না, কিন্তু এই যতটুকু আমরা পারবো সেখান থেকে কিভাবে আমরা বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবো সেটা আমরা এখানে শিখবো। এমন যেন না হয় যে আমার পেজ গেল তো আমার বিজনেসটাও শেষ। তো আমাদের এই সপ্তাহের লক্ষ্য কি? আমাদের এই সপ্তাহের লক্ষ্য থাকবে বলতে, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে কি, আমরা যখন ফেসবুকে অ্যাড দিই তখন আমাদের মনে হয় কি যে এটা যেন একটা লটারি। অ্যাড দেয়া মানে কি যে ব্যাপক হারে মেসেজ আসবে, অর্ডার আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন আপনারা এই যে ফেসবুকে যে নতুন যে আপডেটটা আসছে, তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চেন্ট গ্রুপ গুলোতে বা বিভিন্ন জায়গাতে মানুষজন বলে যে আগের মতো অর্ডার আসছে না, এরকম বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা আমরা শুনছি। হ্যাঁ, আসছে না, আবার কেউ কেউ এর মধ্যেও কিন্তু এরকম মেসেজ দিচ্ছে যে তার অর্ডার আসছে। তার মানে এই যে ফেসবুকে আমরা অ্যাড দেই বা অ্যাড এর বিষয়টা যদি আমরা বলি, পোস্টিং, এটা আসলে একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান। আর এই বিজ্ঞানটা ঠিক তখনই কাজ করবে যখন আপনার পিছনে একটা শক্ত অর্গানিক ফাউন্ডেশন থাকবে এবং একটা অটোমেটেড সিস্টেম থাকবে। এই দুইটা জিনিস খুব আলাদা কিছু এমন না। আমরা অর্গানিক ফাউন্ডেশনটা আমার থাকবে। অর্গানিক ফাউন্ডেশন মানে হচ্ছে এরকম যে আমি যদি আজকে বিজ্ঞাপন না দিই তাহলে আমার পেজে কোনো অর্ডার আসছে কিনা, এটা হচ্ছে আপনার অর্গানিক ফাউন্ডেশন বলে দিবে। যদি আপনার অর্গানিক ফাউন্ডেশন থাকে তাহলে আপনি অর্ডার পাবেন, আর না হলে অ্যাড ছাড়া আপনি অর্ডার পাবেন না। তো ছোট বিজনেস অ্যাডের উপরে নির্ভর করে বলতে পারে না, বা ছোট বিজনেস টিকতে পারবে না। আর অটোমেটেড সিস্টেমটা কি? অটোমেটেড সিস্টেম হচ্ছে এরকম যে আমরা এতদিন যাবত এটা দেখে আসছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাকে বিজনেস পলিসি বানানো দেখাইছি, হোয়াটসঅ্যাপ ক্যাটালগ বানানো দেখিয়েছি, তারপর অর্ডার ফর্ম বানানো দেখিয়েছি। এই যে প্রত্যেকটা জিনিস, এগুলো আমি যদি নিজে থেকে কাস্টমারকে না দিই তাহলে আসলে কি সে পাবে না আসলে। ওই লিঙ্ক গুলো সে কোথেকে পাবে? হয়তো আমি কোনো পোস্টের মধ্যে দিয়ে রাখলাম, তা কিন্তু মানুষজন আসলে এত অলস যে তারা সব খুঁজে খুঁজে দেখবে না, সে এসে আপনাকে হয়তো মেসেঞ্জারে নক দিবে। এখন নক দেওয়ার পরে হলো কি, সে আবারও আপনি ওর সাথে চ্যাট করছেন, চ্যাট করে করে সমস্ত ইনফরমেশন দিচ্ছেন আবার নিচ্ছেন। তো এটা আসলে কি হলো, এটা একটা ম্যানুয়াল প্রসেস। অটোমেটেডটা কেমন হবে? কাস্টমার নিজেই দেখবে, নিজেই অর্ডারটা করে দিবে, পেমেন্টটা করে দিবে। আমরা জাস্ট হয়তো যে আমাদের পেমেন্ট মানে বিকাশ চেক করবো যে টাকা আসছে কিনা, এটা দেখতে পারি। তা না হলে আমরা আসলে কিসের বিজনেস করতেছি? যদি আমার প্ল্যানে এমনটা না থাকে যে আমার বিজনেস ওই পর্যায়ে যাবে, যদি ওরকম প্ল্যান না থাকে যে আমি সারা জীবনে মেসেজে রিপ্লাই দিতে থাকবো, তাহলে ওই বিজনেস করে আমার আসলে লাভ নাই। তো আমরা এই সপ্তাহে দেখবো যে কিভাবে আমরা ওরকম একটা অটোমেটেড সিস্টেমের দিকে যেতে পারি। অন্তত আমরা যে এমন না যে হয়তো আপনারা, আমি আজকে দেখাচ্ছি বা এই সপ্তাহের মধ্যে আপনারা অটোমেটেড সিস্টেম বানিয়ে নিবেন, হয়তো আপনাদের সময় লাগবে, আপনাদের প্রস্তুতির ব্যাপার আছে। কিন্তু আমি এই ওয়ার্কশপের মধ্যে অন্তত আপনাদেরকে ওই অতটুকু গাইডলাইন আমি প্রোভাইড করতে চাই যেন আপনাদের মাথার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া থাকে, একটা পাথ, আপনার যে লক্ষ্যটা আছে সেটা যেন ক্লিয়ার থাকে, যে এরপরে কি হবে সেটা যেন আপনার মাথার মধ্যে আইডিয়া থাকে, আপনি যেন প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। তো প্রথম সেশন, আমাদের মার্কেটিং এর প্রথম সেশনটা শুরু হচ্ছে। এই সেশনটাতে আমরা দেখব যে ট্রাফিক, ট্রাফিক মানে আসলে কি, ট্রাফিক শব্দটা আমি একটু পরে ক্লিয়ার করবো। তো এই ট্রাফিকের পিছনে সাইকোলজিটা কি, যে কারোর পেজে অনেক বেশি মানুষ আসছে, কারোর পেজে আসছে না, তো এর পিছনে সাইকোলজি বলতে কি, মানুষের মাথার মধ্যে কি কাজ করে আসলে, ওদেরটাতে আসতেছে আমারটাতে কেন আসতেছে না, এবং অর্গানিক ফাউন্ডেশনের সাইকোলজি কি, এটা আমরা দেখবো। এটা আমাদের প্রথম সপ্তাহের কাজ থাকবে, মানে আজকে প্রথম সেশনে। এবং আমাদের সিস্টেম বিল্ডিং যে পার্টটা চলছিল, সিস্টেম বিল্ডিং পার্টে আমরা আজকে দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। এই দুইটা জিনিস এখানে খুব মার্কেট থাকে, অনেক কিছু থাকে। এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি জানতে হবে, কারণ আমি যদি একটা বিজনেস করতে চাই, আসলে আমরা যখনই একটা ফেসবুকে একটা বিজনেস পেজের মাধ্যমে বিজনেস শুরু করে দিয়েছি,
তখন থেকে আসলে আমরা টেকনোলজির সাথে জড়িয়ে গেছি। আর টেকনোলজির সাথে যুক্ত হয়ে যদি এমন হয় যে আমি ওই ফেসবুকে পড়ে থাকবো, তাহলে আমরা বিজনেস বড় করতে পারবো। আর যদি বিজনেস বড় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে আমার একটা বিজনেসকে অটোমেটিক একটা সলিউশন বা একটা ওয়েবসাইটের মাধ্যমে বড় করতে গেলে আদার যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, মানে মার্কেটিং চ্যানেল যদি আমি একটার পর একটা বাড়াতে চাই, একটা ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র অটোমেটেড সিস্টেম বলতে আমি যেটা বুঝাই, এর মধ্যে কিন্তু শুধু ওয়েবসাইট একা না, এর মধ্যে আরো অনেক কিছু আছে। আপনি সিআরএম নিবেন বা এই ধরনের আরো অনেক কিছু টুলস থাকবে যেগুলো একেবারে অটোমেশনে কাজ করবে আপনার প্রত্যেকটা জিনিস। আপনার ইমেল মার্কেটিং এর টুলস থাকবে, সমস্ত জিনিস আস্তে আস্তে ধাপে ধাপে আসতে থাকবে। তো এই সবকিছু শুরুটা হচ্ছে কি, আপনার একটা পেজ আছে, পেজের পরবর্তীতে একটা ওয়েবসাইট অ্যাড হবে। কারণ আপনি এই পেজের মধ্যে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে এখানকার কাস্টমার গুলোকে আপনি ওয়েবসাইটে নিয়ে যাবেন। কারণ একটা অ্যাড দেওয়ার ফলে যদি 1000 মানুষ আপনাকে মেসেজ দেয়, তো আপনি কিভাবে রিপ্লাই দিবেন এতগুলো মানুষকে? এটা তো পসিবল না। তখন আপনার কি করা লাগবে, যে আপনি হয়তো 4-5 জন মডারেটর রেখে দিবেন। তো একটা মডারেটরকে আপনি 10,000 টাকা করে স্যালারি দেন। কারণ ফেসবুক মডারেটর 10,000 টাকা স্যালারি নিচে আসলে কেউ কাজ করতে চায় না। 10,000 করে দেন, 5 জনকে যদি আপনি রাখেন, তখন আপনার 50,000 টাকা খরচ। এই 50,000 টাকার থেকে অনেক কমে আপনি খুব ভালো মানের প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো আপনি ওইখানে কেন ইনভেস্ট করবেন? এটা তো একটা মানে বিজনেসম্যানের মতন বিনিয়োগ হলো না। তার জন্য আমি দেখাচ্ছিলাম কি, যে আমাদের সামনে সিস্টেম বিল্ডিং এর কি পার্ট আছে, আমরা অটোমেশনে কিভাবে যেতে পারি। তো অটোমেশনে যদি আমরা যেতে চাই, আমরা যদি একটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলে আমাদের ফার্স্ট যে দুইটা আইডিয়া ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে ডোমেইন কি আর হোস্টিং কি। এটা আমরা জানি না, ফলে দেখা যায় কি, যে বাজারে যারা আছে আসলে ওরা আমাদেরকে ঠকায়, মানে এমন সলিউশন আমাদেরকে দিয়ে দেয় যেগুলা পরবর্তীতে আমাদের একটা বার্ডেন হয়ে যায়, যেটাকে আমি সাদা হাতি বলি। আমি গত একদিনে দেখাইছিলাম, বা এই সম্পর্কে আমরা শেষের দিকে একটু জানবো। তো প্রশ্ন থাকে আপনাদের কাছে যে আসলে মার্কেটিংটা কি। আমি আসলে নরমালি আপনাদেরকে এভাবে প্রশ্ন করি না, বাট আজকে আমি প্রশ্নটা করছি, কারণ আমরা মার্কেটিং বলতে এটাই বুঝি, যে মার্কেটিং মানে হচ্ছে পোস্টিং, পোস্ট করো, পোস্ট করো, পোস্ট করতে থাকো বিভিন্ন একই পোস্ট লেখার পরে একটা সেল পোস্ট, মানে একটা ফটো, দাম, ইনবক্স বা প্রাইস অনেকে দেয়, দেওয়ার পরে ওই একই জিনিস কপি করে যত গ্রুপ আছে, যত গ্রুপের মেম্বার আছে, আমি দিতে থাকো। ব্যাস, এটাই হচ্ছে আমাদের মার্কেটিং। তো আমরা বেশিরভাগই জানি কি, যে মার্কেটিং মানে হচ্ছে পোস্টিং। আপনাদের কি ধারণা, আপনারা এটা লিখতে পারেন। আমরা একটু মানে এই পর্যন্ত একটু দেখি যে আপনাদের আসল পর্যন্ত মার্কেটিং বলতে কতটুকু আইডিয়া আছে, যে আপনারা কি বোঝেন। আমি এখানে 4টা ওয়ার্ড যদিও দিয়েছি, আপনারা এর বাইরে থেকে পিক করতে পারেন। যে মার্কেটিং মানে কি শুধুই পোস্টিং? অনেকে বলতে পারে যে ভাই পোস্টিং এটা মার্কেটিং। আবার ইনবক্স, আমাদের মার্কেটিং মানে আসলে ফেসবুক মার্কেটিং এর উদ্দেশ্য এটাই থাকে কি, ইনবক্স। ইনবক্স আর আমরা আসলে আর কিছু বুঝি না। আমাদের মনে হয় যে ইনবক্সে নিয়ে আসতে পারা মানে হচ্ছে কি, যে ওই কাস্টমারটার কাছে আমি একেবারে সবকিছু বেঁচে ফেলছি। আচ্ছা, তারপর অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার বলতে কি, আমরা বিভিন্ন পেইড কোর্স গুলো যখন করবো বা করি, তখন ওখানে আমাদেরকে সেটা এটা দেখানো হয় যে আপনার ফেসবুকে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা আপনি কিভাবে চালাবেন। মার্কেটিং বলতে আমাদেরকে ওইটা শেখাই দেয়। সো অ্যাড অ্যাকাউন্ট চালানোর আগে আমাকে বুঝতে হবে যে অ্যাড তৈরি করে কিভাবে, অ্যাড এর যে ক্রিয়েটিভ যে কন্টেন্ট, ওটা কিভাবে তৈরি করে, ওটা কেন কাজে দেয়, কোনটা কাজে দেয়, মানে কি লেখায়, কেন লেখায়, এই সমস্ত জিনিস আমাদেরকে আগে জানতে হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আগে আপনাদেরকে ওই ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়া। এটাই হচ্ছে অর্গানিক ফাউন্ডেশন। তো মার্কেটিং হচ্ছে আসলে, আমি এখন এখানে একটা সংজ্ঞা দিচ্ছি, যদি এটা আপনাদের ভালো লাগবে না। মার্কেটিং হচ্ছে আসলে কাস্টমারের মগজ পড়া আর তার পকেট থেকে টাকা বের করা। মানে ওর মাথা যদি আমি পড়তে পারি, ওর মাথার মধ্যে কি চলতেছে, ওর চিন্তা ভাবনা যদি পড়তে পারি, তাহলে ওর পকেট থেকে আমি সহজে টাকা বের করে নিয়ে আসতে পারবো। এটাই আসলে মার্কেটিং। এখানে আমরা এরকম কোনো গদ বাঁধা বইয়ের সংজ্ঞা টঙ্গা আমি দেই নাই কোনো জায়গাতে, আমি নর্মালি দেই না, এখানেও আজকেও দিব না। এরকম একটা সংজ্ঞা দিলাম যেটা থেকে আপনারা আসলে রিলেট করতে পারবেন বা বুঝতে পারবেন। বাট এটাও মার্কেটিং সংজ্ঞা হলো না। সো আমরা পরের স্লাইডে যাই। তো মার্কেটিং এর সংজ্ঞা দিতে গেলে আমরা এটুকু বুঝি, যে আমরা সবাই মূলত ফেসবুকে থাকি, ফেসবুকই হচ্ছে আমাদের প্রাইমারি প্ল্যাটফর্ম। তো প্রশ্ন হচ্ছে যে মানুষ ফেসবুকে কেন আসে? মানুষ ফেসবুকে কেনা করতে করতে আসে না আসলে, মানে ফেসবুকে কিছু কিনতে আসে না। তারা মানুষ ফেসবুকে ঢোকে কিসের জন্য? এন্টারটেইনমেন্টের জন্য, বিনোদনের জন্য ঢোকে। তারা ফ্রেন্ডদের খোঁজ নিতে ঢোকে। তো এখন এখানে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে যখন আগেকার সময়ে যখন আর কি ডিশ লাইনও ছিল না, তার আগে একটা বিটিভি নামক একটা বস্তু ছিল। ওই জায়গার মধ্যে বিভিন্ন রকমের সিনেমা বা বিভিন্ন রকমের টিভি সিরিজ হতো। এইসব বিষয়গুলো আমার ছোটবেলার গুলোর কথা আমি যদি বলি, তাহলে ওই সমস্ত বিষয়গুলো আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতো। কিন্তু ওই সিরিজ গুলো দেখার সময়ও ধরুন আমরা আলিফেলা দেখছি, তো তার ভিতরে একটা অ্যাড দিয়ে দিয়েছে যে পটেটো চিপস বা বম্বে সুইটস, বম্বের চিপস এরকম মনে হয় ছিল কিছু একটা, বম্বে সুইটস। তো ওই অ্যাড দিচ্ছে, ওই সব জিনিসগুলো আমরা বসে বসে হয়তো দেখছি। কারণ কয়েক সেকেন্ডের একটা অ্যাড দিবে, এর মধ্যে উঠে যাবো, এর মধ্যে আবার দেখা যাচ্ছে হয়তো আমার সিরিজটা শুরু হয়ে যাবে। তো ওই যে বম্বে সুইটস সে যে অ্যাড দিচ্ছে, সে কি করতেছে, সে আমাকে ধরে রাখতেছে। না, এরকম না যে তার পরবর্তীতে একটা আমার সিরিজটা শুরু হয়ে যাবে এই জন্য আমি থাকতেছি, ওর অ্যাডটা আমাদের দেখতে ভালো লাগতেছে এই জন্য হয়তো আমরা দেখছি। আমরা এখন যেমন করি, এখন আমাদের ডিশ লাইন আছে বা আমাদের কাছে এখন আসলে ইন্টারনেট আছে, আমরা ইউটিউবে, নেটফ্লিক্সে সবকিছু আমরা এখন আসলে সহজে আমরা দেখতে পাই। তো এই সবগুলো হচ্ছে কি আমাদের বিনোদনের সোর্স। এই বিনোদনের মধ্যে আমরা আছি, এর মধ্যে থেকে কি করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট যারা দিচ্ছে তারা আমাদেরকে এর মধ্যে দিয়ে বের করে নিয়ে যাচ্ছে।
এর মধ্যে থেকে বের করে নিয়ে আমাদের কাছে জিনিসপত্র সেল করতেছে। এটাই হচ্ছে মার্কেটিং। ফেসবুকে মানুষ আসতেছে বিনোদনের জন্য, আসতেছে রিলস দেখতে, আসতেছে আপনার সেল পোস্ট দেখার জন্য কেউ আসতেছে না। আপনি সেল পোস্ট দিলেও আপনারা সে ইগনোর করে চলে যাবে। তো এখন এই বিনোদনের জন্য কেউ আসছে, একে কিভাবে আপনি ওই বিনোদনের মাঝখান থেকে বের করে নিয়ে আসবেন, ওর অ্যাটেনশনটা আপনি গ্রাব করবেন, তারপর ওর কাছে আপনি জিনিস বেচবেন, সেটা হচ্ছে মার্কেটিং। বেচা বেশি পরে, আমি বেচা আসলে শেখাবো না এখানে আসলে, কারণ মার্কেটিং আসলে বেচা না। আমাদের আগে ওকে ওর অ্যাটেনশনটা আমাদের পাইতে হবে। তো বর্তমান সময়ে সবচাইতে দামি জিনিস, আজকে আমি গ্রুপে অবশ্যই একটা পোস্ট লিখেছিলাম যে আজকে এখন বর্তমান সময়ে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই অ্যাটেনশনটা। ফেসবুক বলুন বা যে কোনো সোশ্যাল মিডিয়া, তাদের অন অ্যান্ড অনলি মানে টার্গেটটা আসলে কি, কিভাবে অডিয়েন্সের অ্যাটেনশনটা পাওয়া যায়। দেখুন যে আপনার পোস্টে যদি রিয়াকশন না আসে, তাহলে ফেসবুক ওটাকে ওটার রিস্ক কমায় দেয়। কেন রিস্ক কমায় দেয়? আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে শুধু দিতে পারতো, ভাই আমার পেজে এত 1 লাখ ফলোয়ার আছে, তো ওদের সবার কাছে তো দেওয়া উচিত নাকি? এটা তো তাই বলে রুলস অনুযায়ী, কিন্তু এটা হয় না, ফেসবুক এটা দেয় না। কেন যায় না? ধরুন যে প্রথম 100 জনের কাছে ফেসবুক আপনার পোস্টটা পাঠাইছে, 100 জনের মধ্যে থেকে হয়েছে কি যে একজন কেবলমাত্র ওই পোস্টটা সবটা পড়ছে, অথবা এই পোস্টটার প্রতি একটা ইন্টারেক্ট দেখাইছে, মানে কয়েক সেকেন্ড হয়তো দেখছে, একটা লাইক দিছে, কমেন্ট দিতে, শেয়ার করছে, এই ধরনের কিছু করছে 100 জনের মধ্যে একজন। তাহলে ও একটা রেশিও বের করে যে 100 জনের মধ্যে একজন দেখছে, তাহলে 1000 জনের মধ্যে কজন দেখবে, এরকম করে একটা রেশিও বের করে ও এটা, যে অ্যালগোরিদম আছে, ও সিদ্ধান্ত নেয় যে এই কন্টেন্টের কোয়ালিটি কেমন, এটা ভালো নাকি খারাপ। যদিও দেখে যে এই কন্টেন্টের কোয়ালিটি লো, তখন ও কি করে, আর মানুষের বেশি মানুষের সামনে ওটা দেয় না, ওটা আস্তে আস্তে কমায় দেয়, ওটাকে সে ডেড বলে ধরে নেয় যে এই কন্টেন্টটা লো কোয়ালিটি। এটা যদি আমি আরো অডিয়েন্সের কাছে দেখি, তাহলে এরা বিরক্ত, এটা তো আমার প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় যাবে, এটা তো ফেসবুকের ব্যবসা নষ্ট হয়ে গেল। ও তো চাইবে না যে ওর ব্যবসা নষ্ট করতে। ফলে মেটা এখানে যেটা করতেছে, সে ওর অ্যাটেনশন ধরে রাখতে পারবে এমন কন্টেন্ট গুলোকে সে অন্য লোকের সামনে ফলো মানে পাঠাচ্ছে। যেমন ধরুন যে আমরা যারা বিজনেস করছি, তাদের ক্ষেত্রে হয় কি, আমাদের কন্টেন্ট গুলো বেশিরভাগ মানুষের সামনে ওরা পাঠায় না। কেননা এইসব জিনিসগুলো থেকে হয় কি, মানুষের সেল করতে চাই। ওই সেল করতে গেলে হয় কি, যে এই ধরনের পোস্ট গুলো বিরক্তিকর হয়। আপনি সেল পোস্ট দিতেছেন, প্রোডাক্টের জিনিস ছবি দিয়ে দাম লিখে বারবার পোস্ট করতেছেন, বিভিন্ন গ্রুপে দিতেছেন, তো ভাই এগুলো মানুষ পছন্দ করে না, আসলে পছন্দ করে না। কোনটা পছন্দ করে এটা আমরা পরে দেখবো, কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে না। সেল পোস্ট কেউ পছন্দ করে না, আপনি নিজেও দেখবেন অন্য লোকের সেল পোস্ট আপনি ইগনোর করে যান। এটা একেবারে নর্মালি সবাই এই ধরনের বিহেভিয়ারটা করে। তো যেহেতু সেল পোস্ট পছন্দ করে না, তাহলে মেটা যদি এইগুলো বেশি মানুষের সামনে দেখায়, তাহলে মেটার লস, অডিয়েন্স এখান থেকে বেরোয় যাবে। ওরা চাইতেছে কি, যে কোনো মূল্যে অডিয়েন্সকে এখানে ধরে রাখতে। অ্যাটেনশন না রাখতে পারলে ওকে তো অ্যাড দেখানো যাবে না, অ্যাড দেখানো না গেলে সেলও নাই। ফলে মেটা এমন এমন পলিসি নিচ্ছে যেটাতে সে কাস্টমার কার্ড ধরে রাখতে পারবে। আবার দেখুন আপনি যারা আমাদের যারা সেলিব্রিটি আছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওদের পোস্টে তো ভাই এরকম কোনো রুলস নাই। ওরা যাই লেখেন, যাই পোস্ট করে, যাই ভিডিও দেয়, ওর মধ্যে একেবারে মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। ওরা প্রচুর পরিমাণে রিস্ক পায়। ওরা কিভাবে পায়? কারণ ওই কন্টেন্ট গুলা দিয়ে মেটা ইজিলি তার অডিয়েন্সকে প্ল্যাটফর্মের মধ্যে ধরে রাখতে পারতেছে। একটা ভিডিও দেখানো মানে কি, ওর মধ্যে তার অ্যাড দিতে পারতেছে। এখন একজনকে যদি আপনি বারবার অ্যাড দেখান, এখানে আমরা আজকে দেখবো যে কতবার অ্যাড দেখালে একজন মানুষ কনভিন্স হয় যে আপনার প্রোডাক্ট সে এখন কিনবে। তো এটা আসলে একদম বেসিক একটা কনসেপ্ট, যে মেটা কেন এটা করতেছে। কারণ সে অ্যাটেনশন ধরে রাখতে চাচ্ছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার এখন অ্যাটেনশন ধরে রাখার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসতে থাকে। তো আপনি যদি ভাই ওই মানুষের, আপনার অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখতে চান, তাহলে আপনাকে সঠিক কন্টেন্ট তার সামনে দিতে হবে। আপনি যদি সেল পোস্ট লিখতে থাকেন, মানুষ আপনাকে ইগনোর করতে থাকবে, মেটা আপনার রিস্ক কমাই দিবে, আপনাকে আপনার বিজনেস বন্ধ করে দিবে। তো এখানে রুলসটা হচ্ছে কি, আপনার কন্টেন্ট যদি বোরিং হয়, তাহলে কাস্টমার স্ক্রল করে চলে যাবে। তো মার্কেটিং কি আমরা আসলে বুঝলাম, মানুষ বিনোদনের জন্য আসছে, কিন্তু এইখান থেকে ওর অ্যাটেনশন আমাদের গ্রাব করা লাগবে। যে কোনো মূল্যে তার অ্যাটেনশন ধরতে হবে। তো এখন আমরা তার অ্যাটেনশন ধরলাম। এখন কেউ হয়তো আসলো আমাদের সামনে, কমেন্ট করলো অথবা ইনবক্স করলো, তো ওকে আমরা আসলে কি বলবো? সব কাস্টমারকে কি আমরা এক কথা বলে পটাতে পারবো? মার্কেটিং বা মার্কেটারদের যে বাইবেল আছে সেই অনুযায়ী কাস্টমার আসলে 3 ক্যাটাগরির আছে। তো এই 3 টাইপের ক্যাটাগরি কারা? এক নাম্বার হচ্ছে কি, যে এগুলোকে ট্রাফিক বলা হচ্ছে। ট্রাফিক মানে আসলে কি, যে আপনার অডিয়েন্স গুলোকে মার্কেটিং এর ভাষায় ট্রাফিক শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এটা শব্দটা আপনারা পাবেন ফেসবুকে যখন পোস্ট করতে যাবেন বা ওয়েবসাইটে যাবেন, তখন দেখবেন যে ওখানে ট্রাফিক শব্দটা ব্যবহার করা হচ্ছে। একসাথে যখন অনেক মানুষ আসতেছে, তখন ওটাকে মূলত ট্রাফিক বলেই প্রচার করা হয়, বা ট্রাফিক শব্দটা এখানে ব্যবহার করা হয়। তো টার্গেট অডিয়েন্স অনেক একসাথে আসতেছে, ওদেরকে আমরা বলছি ট্রাফিক। সো প্রথম কাস্টমার ধরনটা হচ্ছে কোল্ড ট্রাফিক। এই কোল্ড ট্রাফিক মানে হচ্ছে এরকম, এই থার্মোমিটারের মতো অনেকটা, যে কোল্ড ট্রাফিক মানে হচ্ছে কি, যে এরা অচেনা, এরা আপনাকে চেনে না। এরা হয়তো আপনার নাম আজকে প্রথম শুনেছে, তো আপনার সাথে হয়তো সে আজকে ফার্স্ট টাইম নক দিয়েছে। এখন এদেরকে সরাসরি কিনতে বলা মানে আসলে কি, যে কাউকে প্রথম দেখায় প্রপোজ করার মতন একটা বোকামি হয়ে যাবে। এবার আপনাকে চেনে না ভাই, তো আপনি আজকে বললেও কেন কিনবে? তো এদের ক্ষেত্রে আমরা কি ধরনের স্টেপ নিতে পারি?
এদেরকে আমার আগে সমস্যা সম্পর্কে সচেতন করতে হবে যে ওর যে সমস্যা আছে, যে স্টিভ জবসের উক্তিটা বলেছিলাম, মানুষ ততক্ষণ পর্যন্ত না বুঝতে পারে বা যে তার ওই প্রবলেমটা আছে ততক্ষণ আপনি বারবার তার মাথার মধ্যে এটা ঢুকাতে থাকবেন। চালটাল এই কাজটা করেছে, চালটাল এই কাজ করে এখন তারা এই পুরা গ্রোসারি আইটেমে লিড করতেছে। ওরা মানুষকে বলতেছে মার্কেটে যাওয়া এটা আপনার জন্য একটা প্যারা। তো আপনার যে কাস্টমার আছে তাদের ক্ষেত্রে কোল্ড যারা আছে, মানে কোল্ড ট্রাফিক বলতে কি, যারা অচেনা, এখনো পর্যন্ত আপনার নাম জানে না, চেনে না, সেটা তাদেরকে তার সমস্যা সম্পর্কে আগে সচেতন করতে হবে। এবং এই যে জিনিসগুলো আমি বলতেছি এগুলোর সাথে আপনারা মিলাবেন যে আমি কি করতেছি আসলে, এই যে ওয়ার্কশপের মধ্যে আমি কি করি আসলে। আপনারা তো আসলে আমার নাম কেউ জানতেন না, তো সেখানে আমি আসলে কোনটা করতেছি, আমি কি আপনাদের কাছে কিছু সেল করার ট্রাই করতেছি, নাকি আমি আপনাদের সমস্যা সম্পর্কে আপনাদের কি জানাচ্ছি, বা কি আসলে আপনারা এটা নিজেদের মাথার মধ্যে ঢোকানো ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। যদি আমি নিজেই এগুলো ক্লিয়ার করব, সামনের দিন আমরা নেক্সট ডে ফাইনাল শিখবো, তখন ওখানে আমরা এই জিনিসটা কিছুটা আমি কভার করব যে আমি কি করতেছি আসলে এখানে। দেন 2 নাম্বার ট্রাফিক, সেটা হচ্ছে ওয়ার্ম ট্রাফিক বলা আছে, মানে এটা কোল্ড থেকে একটু উষ্ণ আর কি। তো এরা কারা? এরা আসলে কিছুটা আগ্রহী, মানে হয়েছে কি যে সে আপনার পেজে কোনো কন্টেন্ট দেখেছে বা কোনো গ্রুপে আপনার পোস্ট দেখেছে বা আপনার কোনো ভিডিও দেখেছে সে। তো এদের সাথে আমরা কি করতে পারি, এদের সাথে এদেরকে যদি আমরা সেল করতে চাই বা এই ধরনের কাস্টমার যদি থাকে, এই ধরনের অডিয়েন্স যদি থাকে, তাহলে আমরা এদের কাছে কি করব, যে রিভিউ টিভিউ দেখিয়ে এদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। যদি ওদের বিশ্বাসটা আমরা করাতে পারি ওদেরকে, তাহলে এরা আমাদের জিনিসটা কিনে নিবে। 3 নাম্বার ক্যাটাগরিতে যারা থাকে সেটা হচ্ছে হট ট্রাফিক। এই হট ট্রাফিক মানে হচ্ছে কি, যে এরা কেনার জন্য একদম রেডি, আপনার নাম জানে না, তাতে ওদের কিছু যায় আসে না। এরকমও থাকে যে সে খুঁজতেছে মার্কেটে, ধরুন যে আমি মার্কেটে গেলাম, যে মঙ্গলবার দিন নীলক্ষেত বন্ধ বই মার্কেট ধরলাম, আমি গেলাম। এখন ওইখানে হয়েছে কি যে আমার একটা বই লাগবে, ওই দিনে আমার লাগবে, তো মার্কেট বন্ধ করে দিয়েছে। তো এখন যদি এরকম হয় যে কেউ একজন আহ, একটা বই নিয়ে আসছে, যে সে যদি 1,000 টাকা দামও বলে, ওটাকে আমি জীবনে চিনি না, ওর নামও জানি না, তাও কিন্তু দেখা যাচ্ছে ওই বইটা আমি তো কিনে নিয়ে আসবো, এরকম একটা ব্যাপার থাকতে পারে। সো হট ট্রাফিকের মধ্যে এরকম লোকও থাকতে পারে, আবার এমন থাকবে যে তারা আমাদের অ্যাড দেখেছে বা আমাদের কন্টেন্ট দেখেছে, আমাদের পোস্ট কোনোভাবে দেখে আমাদের অফার দেখেছে, এখন সে আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমি এই জিনিসটা কিনবো। তো এরকম লোক যদি আসে তাহলে আমরা কি করতে পারি, এদের কাছে আমরা আমাদের গডফাদার অফার দিয়ে দিতে পারবো। তাহলে অফার মানে ওখানেই আমাদের ওই সেলটা ক্লোজ হয়ে যাবে, মানে সে আমাদের জিনিসটা নিয়ে নিবে। এখন যদি বলি যে এরা হট অফার ট্রাফিক হলে এদেরকে কেন অফার দিব, কারণ ওদেরকে যদি আমরা অফার দিই, আমরা একটা অফার বানিয়ে রেখেছি, মানে কি, এই অফারটা আমি তো নিজের জন্য বানাইনি, এই অফারটা আমি যদি ওকে দিই, তাহলে ওরকম কাস্টমার সে তো এটা নিয়ে খুশি হবে, প্লাস হচ্ছে সে অন্যদেরকে রেফার করবে। তো 3 ধরনের কাস্টমারের কথা বললাম, এই 3টা আপনারা মাথায় রাখতে পারেন, যে প্রত্যেকটা কাস্টমারের জন্য আপনি একই মেসেজ রেখে দিবেন, তারপর সবাইকে অটোমেটিক সেন্ড করতে থাকবেন, ওই জিনিস চলবে না, কপি পেস্ট হবে না। আপনাকে বুঝতে হবে যে কোন কাস্টমার কোন ক্যাটাগরিতে পড়তেছে, তার সাথে আপনার তেমন বিহেভিয়ার করতে হবে, না হলে আপনি মানে বোকামি হয়ে যাবে। তো এখন আপনার ইকোসিস্টেমে কোন মানুষটা কেমন কোন পর্যায়ে পড়তেছে সেটা আপনাকে বুঝে সেভাবে কাজ করতে হবে। তো কি পোস্ট করবেন আসলে, তো বুঝলাম যে আমাদের 3 রকমের কাস্টমারও আছে। এখন ওই সব কাস্টমারকে দেখানোর জন্য আমাদের তো কিছু পোস্ট করতে হবে, যেমন কোল্ড ট্রাফিক যারা আছে তাদের সামনে যদি আমি নিয়মিত কন্টেন্ট না দিতে থাকি, তাহলে ওরা তো আমার অফার সম্পর্কে জানবে না। তো তার জন্য আমরা এখান থেকে শিখবো, সেটা হচ্ছে 3 পিলার স্ট্র্যাটেজি। এই 3 পিলার স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি, ধরুন আপনার 3টা পিলার আছে, 3টা পিলার হবে এরকম, যে একটা হবে হচ্ছে, প্রথমটাই হবে শিক্ষামূলক। তো প্রোডাক্ট বেচার আগে আপনাকে ভ্যালু দিতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। প্রোডাক্ট বেচার আগে ভ্যালু দেন, ব্যাস এতটুকুই, যে আপনি যে কোনো কিছু বেচার আগে, আমি যেমন শুরুর দিক থেকে এটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা আসলে প্রোডাক্ট বেচবো না, আমরা অফার দিব, কিন্তু ওই অফারের মধ্যে আমরা কি করছি, অফারের মধ্যে আমরা কাস্টমারের সমস্যার সমাধান দিচ্ছি। ওটা আসলে ভ্যালু, ওটাই ভ্যালুয়েবল। আপনি কিছু শিক্ষামূলক কন্টেন্ট দেন, যেমন আপনার যদি মপ আইটেম থাকে, তাহলে আপনি মপ সেল না করার চেষ্টা করে আপনি দেন যে কিভাবে সে তার বাসা বাড়ি আরো বেশি ক্লিন রাখতে পারে। এই ধরনের জিনিস, আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আপনি দেন যে সেই স্কিনের যত্ন কিভাবে নিতে পারে, ভেজাল কিভাবে সে চিনতে পারে, এই ধরনের জিনিস দেওয়ার চেষ্টা করুন। মানে যে কন্টেন্ট থেকে সে কিছুটা ভ্যালু পাবে, কিছু না বেশি ভ্যালু পাবে, তাহলে সে আপনার পেজ ফলো করবে। আপনি যদি সারাদিন সেল পোস্ট দিতে থাকেন বা অফার আছে একটা বানাইছেন, এখন প্রত্যেকদিন একেবারে দুমদাম শুধু অফারের পোস্ট দিতে থাকতেছেন, তাহলে হবে না। আপনাকে ওই রিলেটেড কন্টেন্ট দিতে হবে, শিক্ষামূলক কন্টেন্ট দিতে হবে। এবং এখানে দেখুন যে 3 ধরনের যে আমি স্ট্র্যাটেজি কথা বললাম, 3টা পিলার, 3টা পিলার মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে আপনার অফার আপনার প্রোডাক্ট সেল করবেন। 2 নাম্বারটা বলতেছে কি, বিহাইন্ড দ্য সিন। এই বিহাইন্ড দ্য সিন আসলে কি, মানুষ আপনার সততা দেখতে পছন্দ করে বা ওটা চায়, যে এই লোক প্রোডাক্ট বানাইতেছে বা এর পিছনে কি আছে, এই প্যাকেজিংটা কেমন হয় বা এই প্রসেসটা কেমন হয়, এই জিনিসগুলো মানুষ দেখতে চায়। তো ওগুলো দেখান, আপনি কিভাবে প্যাকেজিং করেন, কোথা থেকে প্রোডাক্ট কালেক্ট করেন, এইসব জিনিসগুলো দেখান। বিহাইন্ড দ্য সিন বলতে কি, আপনার যেটা মানুষ দেখতে পাচ্ছে না, ওই ধরনের যে কোনো ক্লিপস, শর্ট ক্লিপস, রিলস, এই ধরনের জাতীয় জিনিসগুলো বানিয়ে আপনি মানুষকে দেখান। বা ছোট করে পোস্ট লিখুন, আপনি কোথা থেকে প্রোডাক্ট কালেক্ট করতেছেন, কিরকম স্ট্রাগল হয়েছে, এই ধরনের স্টোরি। তো এটা হয় কি, মানুষের সাথে মানে ওই যে
কোল্ড ট্রাফিক সেই সব জিনিস যখন দেখবে তখন আপনার সাথে সে কানেক্টেড ফিল করবে। তারপরে না আস্তে আস্তে সে আপনার প্রতি একটা আগ্রহতা জন্মাবে। একদিন আমি একটা পোস্ট দিলাম, দেন তারপর আবার দিলাম, এভাবে যদি বারবার সেল দিতে থাকি, ও ইগনোর করতেই থাকবে। ফলে ও আমার জিনিসটা আসলে কখনোই কিনবে না। দেন থার্ড অপশনটা হচ্ছে কি সোশ্যাল প্রুফ। আচ্ছা, সোশ্যাল প্রুফটা কি আসলে? সোশ্যাল প্রুফটা এরকম বলতেছে যে মানুষ আসলে ব্র্যান্ডের কথা পছন্দ করে না। ব্র্যান্ড বলি বা আমরা মানুষ, আমি একজন ওনার, আমি যদি বলি এ ভাই আমার জিনিস সবচেয়ে ভালো, আপনি নেন, ও নেবে না। ও যদি দেখে যে কাস্টমার, আরেকজন কাস্টমার বলতেছে যে এটা ভালো, তাহলে ওইটাকে সে বেশি বিশ্বাস করে। আমাদের মার্কেটিং এর পরে যে সপ্তাহ থাকবে লেগাসি পার্ট, ওইটাতে আমরা দেখবো এইটার উপরে খুব বড় কিছু আমি দিব আসলে। ওইটা আমাদের আসলে একটা গোল বলা যেতে পারে আমার মতে। যার যার অন্তত 10 জন ক্লায়েন্ট আছে, 10 জন কাস্টমার আছে, সে অ্যাকচুয়ালি একটা গোল্ডের উপর বসে আছে। ওইটা আমরা দেখবো যে কাস্টমারের কথা কেন ওরা শোনে, একজন কাস্টমার কেন আরেকজনের কাস্টমারের কথা শোনে। আমার জিনিস ভাই আমি বলতেছি আমার কথা শোনো না, কিন্তু সে আমার কথা শুনবে না। আরেকজন কাস্টমার বলতেছে তার কথা শুনে সে কিনে নিতেছে, কেন করতেছে? এই ধরনের জিনিসগুলো আমরা নেক্সট উইকে কভার করবো। এটা একটা সারপ্রাইজ হিসেবে আপাতত থাকে, এটা নিয়ে আমরা না বলি। আপাতত আপনার কাছে যদি কোনো রিভিউ থাকে তাহলে আপনি রিভিউ শেয়ার করতে থাকুন, কারণ সোশ্যাল প্রুফ না দেখলে মানুষজন বিশ্বাস করতে থাকে না। যদি রিভিউ না থাকে তাহলে বাকি দুইটা কন্টেন্টের হেল্প নিতে হবে। যেমন আমার কাছে যদি আমি আমার পার্সোনালি বলি, আমি তেমন একটা রিভিউ দিতে পারি না, কারণ আমার ওরকম রিভিউ দেওয়ার মতো নাই। তাহলে আমি সেক্ষেত্রে আমি কি করতেছি, আমি শিক্ষামূলক কন্টেন্ট দিচ্ছি বা আদার যে সমস্ত কন্টেন্ট আমার পক্ষে পসিবল আমি সেগুলো দিচ্ছি। সো আপনার কাছে এই তিনটা প্ল্যানের মধ্যে থেকে কোনগুলো আছে দেখুন, সেগুলো দেওয়ার চেষ্টা করুন। এখানে ৩টা অপশন আসলে আছে, আপনি চাইলে এর ভিতরে আরো কিছু বানায় নিতে পারেন, বাট সবকিছু আসলে মোটামুটি এই ৩টা ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। তো আমরা এই ৩ ধরনের কন্টেন্ট আমরা মূলত আপাতত এখন থেকে বানাতে পারি। তারপর এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে ঠিক আছে ভাই আপনি কন্টেন্ট বানাইতে বলছেন, এখন কন্টেন্ট বানাইতে গেলে তো আমার একটা সেটআপ লাগবে। বিরাট বড় একটা সেটআপ না হলে তো এসব সম্ভব না। আচ্ছা, তো অর্গানিক ভাবে আমরা যদি বেচতে চাই, তাহলে আমাদেরকে মূল প্রথমত সেটআপের কথা বলে যেতে হবে। কারণ এখানে কি বলতেছে যে আহ, মানুষ আসলে, আপনি ধরুন ফোন দিয়ে একটা ভিডিও বানিয়েছেন, এডিট এডিট করা না কিছু না, ওইভাবে আপনি ওই ভিডিওটা দিয়ে দিয়েছেন, দেখা যায় কি এইসব এইসব ভিডিওতে এগুলোতে ক্লিক বেশি পড়ে। ক্লিক বা সিটিআর এগুলো আমরা আস্তে আস্তে আরো বেশি জানতে পারবো। আপাতত জানি যে একটা প্রফেশনাল খুব পলিশড একটা ভিডিও, ওই ভিডিও থেকে আপনি ওরকম একটা অ্যাড কারোর কাছে বানিয়ে নিয়ে আসছেন, আপনার পেজে হয়তো 10,000 ফলোয়ার আছে, ওই সমস্ত অ্যাড থেকে দেখবেন কি আপনি একটা ভিডিও বানাই দিবেন, এটাতে অনেক বেশি লাইক পড়তেছে বা এটাতে অনেক বেশি ক্লিক পড়তেছে, আর এতে খরচও কম হয়। সো এই ধরনের কন্টেন্ট গুলোকে আমরা বলি আছে ইউজিসি। ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট। অর্থাৎ এই ইউজার জেনারেটেড কন্টেন্টটা কোথা থেকে পাবো আমরা? আমাদের যে কাস্টমার আছে তাদের কাছ থেকে আমরা বানিয়ে নিতে পারি, তাদেরকে রিকোয়েস্ট করে বা তাদের মাধ্যমে আমরা নিতে পারি। এর উপরে আমরা লেগাসি পার্টি দেখবো, মার্কেটিং শেষ হলে আমরা ওখান থেকে দেখবো যে আমরা কিভাবে এই ধরনের ইউজিসি কন্টেন্ট পেতে পারি। আপাতত হচ্ছে কি যে আপনি অ্যাড চালানোর আগে আগে অর্গানিক ভাবে ব্যস্ত শিখুন, মানে অর্গানিক ভাবে আপনাকে সেল করতে হবে। যদি তা না হয় আপনাকে আগে শিখতে হবে, না শিখে আমি অ্যাডে যাইতে বলবো না, অন্তত আমি বলবো না আর কি। আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে যাইতে পারেন, বাট আমি যতদিন এই ওয়ার্কশপটা করাইতেছি সেখানে আমি এই ধরনের কোনো কথা কি জানাচ্ছি বলবো না যে আপনি অর্গানিক ভাবে আপনার সেল আসতেছে না আপনি অ্যাডে যান। আমি নিজে অ্যাডে যাই না, আমাকে আগে অর্গানিক ভাবে সেল করতে হবে, তারপরে কি আপনি অ্যাডে যাবেন। কারণ অর্গানিক ভাবে সেল করা মানে আসলে কি আপনার কাছে অনেক কন্টেন্ট রেডি আছে, আপনি জানেন যে কোনটা কাজে দেয়, আপনি ওটার উপর অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার কিছু সিস্টেম আছে, এমন না যে আমি ধরলাম দুমদাম অ্যাড দিয়ে দিলাম, এরকম ভাবে কাজ করে না। তো এখানে আমরা হুক সম্পর্কে কালকে জানবো, মানে নেক্সট পরের দিন জানবো। আজকে আমরা ছোট্ট একটা জিনিস জানি, যে ইউজিসি কন্টেন্টের কথা বললাম, যে রিভিউ, ছোট একটা রিভিউ মানুষ বানাই দিচ্ছে, ওটা খুব ভালো চলতেছে। আমি টাকা খরচ করে প্রফেশনাল একটা ভিডিও বানাই নিয়ে আসলাম, এটা চলতেছে না, এটার মধ্যে মানুষ লাইক মারে না। অথচ আমার একটা কাস্টমার একটা রিভিউ দিয়ে দিয়েছে, একটা ভিডিও, ওটার মধ্যে মানুষজন বেশ ভালো লাইক দিতেছে। কাহিনী কি? এই কাহিনী হচ্ছে কি যে বর্তমান সময়ে মানুষজন আসলে চকচকে বিজ্ঞাপনের থেকে এই ধরনের রিয়েল জিনিস বেশি পছন্দ করে, এগুলোকে তারা বিশ্বাস করে বেশি। যে জিনিসটা তারা বুঝতে পারে যে এটা আসলে এআই দিয়ে বানানো না। আবার এখন একটু প্রফেশনাল কিছু হলেই মানুষ ভাবে যে এআই দিয়ে বানাই নিয়ে আসছে। তো এখানে একটু সাবধান থাকতে হবে, খুব বেশি পলিশ ভিডিওতে না যাওয়া, না যে আর কি। ছোট যখন আমরা বিজনেসটা ছোট পর্যায়ে আছি, যখন আমরা বড় যাব তখন তো আমরা অবশ্যই এরকমটা বানাবো, কিন্তু তখন আসলে বিশ্বাস এমনি হয়ে যায়, কারণ তাদের পিছনে একটা গ্যাং তৈরি হয়ে যায়। ওই গ্যাং সম্পর্কে আমরা সামনের দিকে আরো জানতে পারবো। সো 3 সেকেন্ড রুলস এখানে একদম শুরুতে আমি রেখে দিয়েছি, এখনো কিছু বলি নাই। 3 সেকেন্ড রুলসটা আসলে কি? আপনি যদি কোনো একটা শর্ট ভিডিও বা রিলস বানান অথবা আপনার কন্টেন্ট, সেখানকার প্রথম 3 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু একটা দেখাতে হবে যেটা দেখে কাস্টমার থামতে বাধ্য হবে। ওটাকে বলা হচ্ছে হুক। হুক শব্দ সম্পর্কে আমি নেক্সট সেশনে ইন ডিটেলসে যাব, ওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপাতত আমরা এতটুকু জানি, যদি আমি একটা কোনো কন্টেন্ট বানাই, সেটা একটা রিলস হোক, সে যত ছোট রিলস হোক না কেন, প্রথম 3 সেকেন্ডের মধ্যে আমি এমন কিছু দেখাবো কাস্টমার যেন থামতে বাধ্য হয়। আপনি মাশরুম সেল করতেছেন, তো আপনার ক্ষেত্রে কি হতে পারে যে ধরুন যে আপনি দেখাচ্ছেন কি এটা একটা আসলে হেলদি লাইফ লিড করে যারা, তাদের জন্য। তো আপনি দেখান তেলের মধ্যে ভাজা পোড়া একটা জায়গার মধ্যে হচ্ছে, 3 সেকেন্ডের মধ্যে দেখান ওই যে একই তেলের মধ্যে বারবার জিনিস দিতেছে, ওইটা দেখান। দেখানোর পরবর্তীতে
আপনি ক্লিপ চেঞ্জ করে পরবর্তীতে আপনি ওই যে হেলদি যে একটা ব্যাপার থাকে ওইটা দেখান। তো ওই 3 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা এনাফ, মানে কাট করে করে যেটা ভিডিও করে, যদি আমি ভিডিও এডিটিং এ খুবই weak, আমি এই বিষয়ে আসলে ওইভাবে বুঝি না, কিন্তু আমি আপনাকে আইডিয়া দিতে পারি যে আপনি ওই অংশটা দেখান যে তেলের মধ্যে, একই তেলের মধ্যে বারবার ভাসতেছে ওই জিনিসটা, ওইটা দেখালে কি হবে, ওটা মানুষ থামবে। তো এইটাকে বলা হচ্ছে হুক, যে 3 সেকেন্ডের মধ্যে আপনি এমন কিছু দেখাবেন মানুষ থামতে বাধ্য হবে। আপনি এমন একটা পোস্ট লিখলেন যার শুরুতে কোনো হুক নাই, মানে হুক বলতে কি বোঝাই, যে শুরুর যে লাইনটা, অন্তত শুরুর যে লাইনটা সেটাকে আমরা হুক বলি মার্কেটিং এর ভাষাতে। এটা সম্পর্কে আমরা আরো ডিটেলসে যাবো যে হুক কিভাবে বানাতে হয় না হয়, কেন কাজে দেয়, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনারা এতটুকু জেনে রাখুন যে আপনি যদি ভিডিও বানান তাহলে ভিডিওর শুরুতে 3 সেকেন্ডের মধ্যে আপনি এমন কিছু দিবেন যেটা দেখে যেন আপনার কাস্টমার থামতে বাধ্য হয়। তার কোনো পেইন পয়েন্ট নিয়ে আপনি কোনো কোশ্চেন করে দিন, অথবা ওরকম কিছু দেখান। যে ধরুন ফ্ল্যাট মাপের কথা যদি আমি বলি, তাহলে একটা নোংরা মেজের কথা, মেজে আপনি দেখান যে একটা এক ঘষাতে ওই যে তেল চর্বি সব পরিষ্কার যেমন দেখায় ভীম, ঠিক ওরকম একটা দেখান যে আপনি একটা ঘষাতে সব পরিষ্কার হয়ে গেছে 3 সেকেন্ডের মধ্যে, এরকম একটা জিনিস। অথবা একটা বাচ্চা নোংরা মেজের মধ্যে খেলতেছে, ওরকম একটা কিছু। ওরকম নোংরা মেজের মধ্যে একটা বাচ্চা খেলতেছে মানে তার তো জীবাণু ধরবে। তো এটা দিয়ে আপনি হাইলাইট করতে পারেন। তো আমরা কন্টেন্ট কিভাবে বানাবো তার একটা বেসিক আইডিয়া আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। সামনের দিকে আমি এটার উপরে আরো অনেক কিছু রাখবো। আর এবার আমরা এখানে জানি যে দা রুল অফ সেভেন, এই রুল অফ সেভেনটা আসলে কি? রুল অফ সেভেন বলছে কি যে মানুষ একবার দেখার পরে কেনার সিদ্ধান্ত নেয় না। একটা ব্র্যান্ডের নাম অথবা তার কোনো একটা অফার মানুষকে অন্তত 7 বার না দেখালে সে সিদ্ধান্ত নিতে পারে না। এটা আমার কথা না, আসলে এটা একটা, এটা অবশ্যই গবেষণা ফাইন, এইভাবে গবেষণা থেকে আসছে। তো ওখানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে একবার দিছে মানে শেষ, যদি বিক্রি হয়তো হবে, নাহলে শেষ, মানে ওখানে আমি আর কিছু করবো না। তো আপনি একবার পোস্ট দিয়ে সেলের আশা করতে পারেন না, আপনাকে কাস্টমারের সামনে বারবার ওইটা দেখাতে হবে, যেটাকে আমরা বলতেছি ফলো আপ। ফলো আপ মানে কিন্তু শুধু এই না যে ইনবক্সের মধ্যে গিয়ে বারবার আমি ওকে নক দিতে থাকবো, ভাই নেবেন না নেবেন না এভাবে বলতে থাকবো, এরকম না। আপনি আমাকে নক দিয়েছেন, হয়তো আপনার সাথে আমার দাম দমে পটে নাই বা অন্য কিছুতে হয়নি, তো ঠিক আছে, আমি আমার টাইমলাইন থেকে আমি এমন কন্টেন্ট দিতে থাকবো যেটা আপনার টাইমলাইনে গিয়ে শো করবে। কারণ ফেসবুক জানে যে এই লোকটা এর সাথে কানেক্টেড হয়ে গেছে, ও অ্যাডটা ওই মানে কন্টেন্টটা ঠিকই তার সামনে পৌঁছায় দিবে। তো এইটাকে বলা হচ্ছে কি একটা ফলো আপ। এই ধরনের ফলো আপ বা যে কোনো ভাবে অন্তত 7 বার না হলে, যেগুলোকে আমি যে আপনাদের পেজ রিভিউ করার সময় আমি কিছু জিনিস বলেছিলাম যে টাচ পয়েন্ট থাকে, এরকম ভাবে অন্তত 7বার না দেখলে আসলে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। তো আমার অফার একবার দিলে হবে না, আমাকে বারবার দিতে হবে এবং ভ্যালুয়েবল কন্টেন্টের মাধ্যমে দিতে হবে। তো আজকে কাজ কি থাকবে তাহলে? এতটুকুই না, আসলে সেশনের প্রথম পার্ট এই পর্যন্তই থাকছে, মার্কেটিং পার্টে। কারণ এখানে অনেক কিছু আছে আপনাদের বুঝতে হবে, কন্টেন্ট মানে কাস্টমার টাইপস বা আরো যে কন্টেন্ট বানানোর কথা বলা হলো। তো আপনাদের কাজ হচ্ছে কি যে আমি আসলে এখানে কোনো সেল করা শেখাবো না। তো কথা হচ্ছে কি যে হেল্প করুন, সেল করা বাদ দিয়ে আপনার কাস্টমার তার কি সমস্যা আছে এটা আপনারা প্রথমে ফাইন্ড আউট করেছেন, আমি এটা সেকেন্ড উইকে করাইছি আপনাকে দিয়ে, যে তার পেইন পয়েন্টটা কি আপনি এটা ফাইন্ড আউট করেছেন। তো এখন আপনার পেজ থেকে আপনি একটা ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট পোস্ট করুন, যেটা হবে কেমন, যে ফুললি মানে শিক্ষামূলক হতে পারে, বা ওদেরকে ওদের কোনো পেইন পয়েন্ট নিয়ে কোনো একটা দামি কোনো একটা ভিডিও হবে, মানে ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট হবে, সেখানে কোনো মতে আপনি ইনবক্স করতে বলবেন না বা দাম কতটা, এই সমস্ত জিনিসগুলোর কথা যেন না থাকে। আসলে কাস্টমারকে আপনি কোনো তথ্য দিয়ে সাহায্য করুন। আপনি আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, অর্গানিক প্রোডাক্ট আছে, আপনি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কোনো একটা ভ্যালুয়েবল পোস্ট দিন, ছোট একটা ভিডিও দিতে পারেন 1 মিনিটের, বা যদি ভিডিও দেন রিলস, এখন সব ভিডিও রিলস হয়ে যাচ্ছে, তো রিলস দিলে 45 থেকে 1 মিনিটের মধ্যে, এর বেশি দরকার নাই, মানে 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে দিয়ে দিলেন। আর যদি কোনো কন্টেন্ট লেখেন তাহলে চেষ্টা করবেন কন্টেন্টটাকে ছোট রাখতে, বেশি বড় কন্টেন্ট গুলো যায় না, কিন্তু মানে বেশি মানুষের সামনে যায় না। আপনাকে বুঝতে হবে কখন আপনি বড় কন্টেন্ট দিবেন, কখন ছোট কন্টেন্ট দিবেন। যদি আপনার টার্গেট থাকে যে এই কন্টেন্ট আমি বেশি মানুষের সামনে দিতে চাচ্ছি, তাহলে ওটাকে আপনার শর্ট রাখতে হবে, বুলেট পয়েন্ট আকারে এরকম ভাবে রাখতে হবে, খুব বেশি বড় বড় প্যারা থাকলেও মানুষ পড়ে না। তো এটা একটা কাজ থাকতেছে, এবং সাথে আরো একটা কাজ থাকতেছে, আমাদের যে ফ্রেমওয়ার্কটা ছিল ফ্রেমওয়ার্কের মধ্যে মার্কেটিং ক্যাটাগরিতে আপনারা এখানে 3টা কাজ করবেন। সেটা হচ্ছে যে আপনার কাস্টমার কারা, এই প্রশ্নের উত্তরটা আপনি লিখবেন, যেটা আপনি অলরেডি জানেন। এখন মার্কেটিং পার্টে এসেও আমাকে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি ওইখানে করার সময় দেখেছিলাম যে টার্গেট কাস্টমারের মানে একটা প্রোফাইল আমি বানাই রেখেছি, মানে এই না যে ওটা বানাইছি এখন ওটা তুলে রাখবো, ওটা দিয়ে আমরা এখন মার্কেটিং এর কাজে লাগাবো। আমার কাস্টমার কারা, এই প্রশ্ন উত্তর আগে আমি লিখবো, যারা এত বছর বয়সী, এই সংক্ষেপে লিখে ফেললাম। দেন তারপর হচ্ছে কি, সে কোন জায়গায়, সে কোন পেজে কোন গ্রুপে সময় কাটায়, আমি একদম স্পেসিফিক ভাবে এই গ্রুপের নাম লিখবো। আমাকে বলতে পারলে আমার কাস্টমার বা আমার টার্গেট অডিয়েন্স কোথায় থাকে সেটা আমি জানি, আমি ওই গ্রুপগুলোর মধ্যে যদি সময় দিই। তো তারপর বলতেছে কি, তার সাথে যদি আমার প্রথমবার দেখা হয়, তাহলে আমি তাকে এমন কি বলবো যাতে সে থমকে দাঁড়াবে, ফার্স্ট লাইনটা কি হবে, টার্গেট অডিয়েন্স আপনি পাইছেন। এখন ওই গ্রুপে কি আপনি পোস্ট করবেন, আপনি দুমদাম করে একটা পোস্ট লিখে দিলে হবে না, মানে আপনার পেজে আপনি যা লিখছেন ওই জিনিস আবার আপনি কপি পেস্ট করে সব জায়গার মধ্যে দিচ্ছেন, এভাবে করলে চলবে না। আপনাকে তার জন্য একটা প্ল্যান থাকতে হবে, যে এই
অডিয়েন্স সে আসলো, ওকে যদি আমি ফার্স্ট টাইম দেখি তাহলে ওর জন্য আমি কি বলবো? এখন ফার্স্ট টাইম দেখা মানে কি শুধু ইনবক্স না, কিন্তু আমি কন্টেন্ট দিয়ে তার সাথে কথা বলতেছি। তো আমার ফার্স্ট লাইনটা কি হতে পারে? যেমন এখানে আমি একটা উদাহরণ হিসেবে দিয়ে রাখছি যে প্রতিদিন ঘর মুছতে গিয়ে কোমরের ব্যথা কি আপনার নিত্য সঙ্গী? একটা কোশ্চেন রেখেছি, এর মধ্যে একটা পেইন পয়েন্ট আছে। এই জায়গায় যে একটা হুক আছে, এই যে প্রশ্নের মধ্যেই এইটাকে আসলে হুক বলি, যে কাস্টমারকে ধরে রাখবে। ওর পেইন পয়েন্টটা তার মধ্যে যে ক্লিক করবে এটা তাকে ধরে রাখবে। তো এই ৩টা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা এই কাজটা করবেন এবং অবশ্যই দেখাবেন। আপনারা কাজ করে দেখান না, না দেখালে আমি আসলে ফিডব্যাক দিতে পারবো না। তো আমাদের আজকের আ সেশনের ১ম পার্ট আসলে এতটুকুই থাকছে। এর পরবর্তীতে আমরা সিস্টেম বিল্ডিং পার্টে আমরা আরো ২ টা জিনিস কভার করি। যে আমাদের যে স্বপ্নের পথযাত্রা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা আমি প্রতিদিন কেন দেখাই আপনাদেরকে? ওই যে একটু আগে বললাম দ্য রুল অফ 7। আমি এই প্রত্যেকদিন এই জিনিসটা আপনাদের এমন এই কারণে দেখাই যেন আপনাদের মাথার মধ্যে এটা সেট হয়ে যায়। ওই লাল কালার করে আমি রেখে দিয়েছি যে আপনারা কোথায় আছেন, আমি বারবার আপনাদেরকে এটা দেখাইতেছি। এবং তারপর একটা ব্লু কালার করে, যেটা আমার ব্র্যান্ডের কালার, ওটা দিয়ে আমি দেখাচ্ছি যে আপনাদেরকে এইখানে অটোমেশন শুরু মানে এখানে যেতে হবে। তো এখানে যদি আমরা যেতে চাই, ডিজিটাল শোরুম আমি যেটা বলছি, যে একটা ওয়েবসাইটে আমরা যদি যেতে চাই, ওটা আমাদের শুরুর ধাপ, কিন্তু ওটা আমাদের অটোমেশনের শুরুর পর্যায়ে। এরপরে অটোমেশন অনেক দূর পর্যন্ত যাইতে থাকবে। আমার বিজনেস যত বড় হতে থাকবে তত অটোমেশনের টুলস একটা করে অ্যাড হতে থাকবে। তার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে শুরুর টুলস। এখন আমি যদি একটা ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমাকে ফার্স্ট অফ অল ২টা টপিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। এখন এই ২টা জিনিস খুব কঠিন, রকেট সায়েন্স কিছু না। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। প্লাস হচ্ছে আপনাদের অন্তত বেসিক কিছু আইডিয়া রাখা লাগবে। না হলে মানুষ আপনাদেরকে ঠকাবে। কারণ বাংলাদেশের মার্কেটে এই জিনিসগুলো নিয়ে ঠকানোর মতো বহুত মানুষ আছে, যেগুলো আমাদের ২০০-৩০০ টাকার মধ্যে জিনিস দিয়ে ধরাই দেয়। পরে ওই জিনিস আমরা কোনো কাজ লাগাতে পারি না। ওটা আমাদের একটা সাদা হাতি হয়ে যায়। আমি কতদিন আমরা সাদা হাতির এক্সাম্পল দিতে গিয়ে একটু উল্টা বলে ফেলেছিলাম। সাদা হাতি জিনিসটা আসলে অনেকটা এরকম যে ওই যে সিয়ামে বা থাইল্যান্ডে এটা ছিল পবিত্র জিনিস। তো জঙ্গলে যদি নতুন একটা সাদা হাতি পাওয়া যায় তাহলে ওটা অটোমেটিক রাজার সম্পদ হিসেবে কাউন্ট করা হতো। রাজা কোষা বলে মানে আস্তা বলে কি ওটা যোগ হতো। তো রাজা কথিত আছে যে রাজা যদি কারোর উপর খেপে যাইতো, রাগ হতো, তাহলে রাজা তাকে পানিশমেন্ট হিসেবে একটা সাদা হাতি দিত। নে এবার তুই এটা পোষ, এরকম একটা ব্যাপার। তো সাদা হাতি তো পবিত্র, ওকে দিয়ে কাজ করানো যাবে না, ওকে দিতে হবে রাজকীয় যত্ন নিতে হবে, সবচেয়ে দামি খাবারটাকে খাওয়াতে হবে। তো ওই মানুষ কি শিখে আস্তে আস্তে দুদিনের মধ্যে দেখা যাচ্ছে দেউলিয়া হয়ে যায়। তো আপনিও ধরুন বাজারে সস্তা জিনিসের নামে এমন জিনিস পাইলেন, দেখতে চকচকে করতেছে, দেখতে লাগতেছে তো খুব ভালো, নিয়ে নিলাম। সস্তা একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে কি আছে, অনেক আছে, আপনি ২-৩ হাজার টাকাতে পেয়ে যাবেন। দেখাবে যে বাইরে থেকে দেখলে মনে হবে কি যে একটা সাদা হাতি মানে কৃষ্ণ চকচকে। নিয়ে আসার পরে এবার আপনার পকেট কাটা শুরু হবে। কোথা দিয়ে কাটবে, কোন জায়গা দিয়ে কাটবে না কাটবে, কি করবে, এই জিনিসগুলো আমি এখানে দেখাবো, যেন আপনারা অন্তত একটা ডিসিশন নেওয়ার সময় একটা সলিড ডিসিশন নিতে পারেন। তো ভাড়া করা জমি আর নিজের বাড়ি, এই টপিকে এসে আমরা জানি যে আমরা যখন ফেসবুকে একটা পেজ খুললাম, পেজ খোলার পরবর্তীতে আমাদেরকে ফেসবুক একটা ইউজার নেম দেয়। ইউজার নেম বলতে এরকম, যেমন facebook.com/ব্যবসাদোস্ত.com। যদি এটা ফেসবুক আমার এরকম নাই, শুধু ব্যবসার দোস্ত এইটুকুই দেওয়া আছে। তো এই যে লিঙ্কটার কথা আমি বললাম, এই লিঙ্কে আর কেউ আসলে অন্ততপক্ষে আমার আইডি যতদিন আমার কাছে থাকতেছে, আমার আইডি হ্যাক করে নেওয়া ছাড়া কেউ আর এই লিঙ্কে আরেকটা নাম সে তৈরি করতে পারবে না। facebook.com/ব্যবসার দোস্ত, এতটুকু। এই নামে কেউ আর একটা পেজ সে খুলতে পারবে না। তো এই যে ইউজার নেমটা আমি সেট করে রেখেছি কেন? আমি যেদিন আসলে আমার এই বিজনেসটা শুরু করি তারপর দিন আমি যেদিন ডোমেইন কিনেছি, ডোমেইনকে আমি একটু পরে ক্লিয়ার করবো। তারপর দিন আমার ফার্স্ট কাজটা ছিল কি, যত রকমের সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতে অ্যাকাউন্ট খুলে আগে আমার এই ইউজার নেমটা বুক করা। আমি ওই জায়গাগুলোতে ইউজ করি না, আমি ওইসব প্ল্যাটফর্মের মধ্যে ঢুকি না, কাজও হয় না। তারপরেও আমি কিন্তু ওই ইউজার নেম গুলো করে আসছি, কারণ আমার প্ল্যানিং এরকম যে ওই নামগুলো যেন কেউ আর না নিতে পারে, কারণ এটা আমার প্রপার্টি। এই নামটা আমি চুজ করছি মানে কি এই নামটা আমার থাকতে হবে, আরেকজন যেন এই নাম নিতে না পারে। তার জন্য এই কাজটা আমি আগে করে রেখেছি। কিন্তু ফেসবুকের মধ্যে যেটা হয়, আমরা যখন একটা পেজ খুলি তখন আমাদের আসলে আর কোনো প্ল্যান থাকে না। একটা পেজ একটা নিয়ে কি আর বিভিন্ন কাব্যিক নাম টাম দিয়ে দিই, এমন নাম দিয়ে দিই, নিজের নাম টাম দিয়ে এমন হাবি যাবে একটা নাম দিয়ে দিই যেটাকে পরবর্তীতে আমরা ব্র্যান্ডিং করতে পারি না বা বড় পর্যায়ে যেতে পারি না। এবং সমস্যা হয় কি, যখন আমি ফেসবুকের বাইরে যেতে চাই, দেখা যায় ফেসবুকে একই নামে এক গাদা পেজ থাকতে পারে, ওখানে কোনো প্রবলেম নাই ফেসবুকে। কিন্তু যখন আপনি একটা ওয়েবসাইট বানাতে যাবেন তখন আপনি দেখবেন কি যে আপনি যে নামটা নিয়ে যেতে চাচ্ছেন, আপনার পেজে যে নামটা আছে ওই নামটা আসলে অন্য কেউ আগে নিয়ে রেখেছে, আগে সে নিয়ে রেখেছে। তো এইখানে আসতেছে কি যে আমার নামটা যেন আমার কাছে থাকে, তাহলে ওটা আমার নিজের হয়ে থাকবে। যেহেতু ফেসবুকে মানে ফেসবুকে আমরা একটা পেজ করলাম মানে কি ওটা আসলে একটা ভাড়া করা জমি। আমি জাকারবার্গের কাছ থেকে কিছুদিনের জন্য রেন্ট নিয়েছি, ও জাকারবার্গ যে কোনো সময় চাইলে আমাকে ডিলিট করে দিতে পারে,
ডিসেবল করে দিতে পারে। সো যখন আমি একটা ওয়েবসাইটে যাব তখন আমাকে একটা ডোমেন নিতে হবে। ওই ডোমেনটা হবে কি আমার দোকানের বা আমার শপের নাম অথবা সাইনবোর্ড, যে সাইনবোর্ড দেখে মানুষজন আমাকে চিনবে। যেমন আমার ক্ষেত্রে হয় কি যে আমার ব্যবসার ক্ষেত্রে হচ্ছে যে ব্যবসাদোস্ত.com, এইটুকু যদি কেউ লেখে তাহলে সে আমার দোকানে চলে আসবে, সে আমার জায়গাতে চলে আসছে। এখন আপনার বিজনেসের ক্ষেত্রে এরকম যখন একটা আপনি নাম নিবেন তখন ওটা হয়ে যাবে আপনার ডোমেন। আপনার নামটা, ডোমেন বলতে আসলে এটা বোঝাচ্ছে কি যে আপনার নাম, আপনার একটা বিজনেস আছে, ওই বিজনেসের নামটা হচ্ছে আপনার ডোমেন। এটা আপনার ডিজিটাল সাইনবোর্ড হিসেবে কাজ করবে। আর হোস্টিং কি তাহলে? হোস্টিং আসলে কি যে আপনার পেজের মধ্যে, আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার কন্টেন্ট গুলো আছে, আপনি ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, তারপরে লেখা আছে, আবার ভিডিও টিউটোরিয়ালস আছে, এগুলো সব কোথায় থাকতেছে? আপনার অ্যাকাউন্টে থাকতেছে। তো এই অ্যাকাউন্টে যে থাকতেছে, যে ডাটা থাকতেছে, আমরা তো অন্তত একটু জানি যে আমি যদি আমার গ্যালারিতে কিছু ছবি সেভ করি তাহলে ওখানে কিছু মেমোরি ওখান থেকে ক্যাপচার হয়ে যায়, মানে মেমোরি বুক হয়ে যায়, মানে আমার ফোনের মেমোরিতে আমার এই ছবিগুলো সেভ থাকতেছে। তাহলে আমি ফেসবুকের মধ্যে যে এই যে ছবি টবিগুলো রাখতেছি, এগুলো কোন জায়গার মধ্যে থাকতেছে, কার অ্যাকাউন্টে থাকতেছে? জাগারবার্গের অ্যাকাউন্টে থাকতেছে। তো ওইটাকে বলা হয় হোস্টিং। আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনার যে ওয়েবসাইটের মধ্যে আপনার প্রোডাক্টের ছবি, ভিডিও, কাস্টমারের তথ্য থাকবে, এগুলো কোন জায়গায় জমা রাখবেন? ওটাই আসলে আপনার হোস্টিং। এটাকে সহজে আমরা মনে রাখতে পারি কি, আমরা যদি একটা দোকান নেই তাহলে আমাদের একটা স্পেস বা একটা গোডাউন নিতে হবে। ওই গোডাউনটা হচ্ছে ইন্টারনেটে হোস্টিং এর নামে পরিচিত। জাস্ট একটা শব্দ দিয়েছে কি হোস্টিং। আপনার যা ডাটা টাটা আছে ওটা আপনার কাছে দেন, ওটা একটা কোম্পানি আছে তারা এই ধরনের সার্ভিস রেখে দিয়েছে যে ভাই আপনার যে সমস্ত জিনিস আছে আমার কাছে দেন, আমি রেখে দিচ্ছি, আপনি আমাকে মাসে মাসে একটা টাকা দিবেন, ব্যাস, তাহলেই হবে। সো ডোমেইন আমরা কোথেকে পাবো? হোস্টিং আমরা কোথেকে পাবো? আমার একটা ডোমেইন যেহেতু লাগবে, আমার একটা নাম লাগবে, কারণ আমার বিজনেসের একটা নাম আছে। মানুষজন যদি ওই নাম না জানে তাহলে সে কিভাবে আমার কাছে এন্ট্রি নেবে, আমার কাছে পৌঁছাবে কিভাবে? তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা এই নামটা কোনো একটা জায়গা থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আমাদের কি করতে হবে? আমাদের এই কন্টেন্ট গুলোকে, আমার যে ছবি টবি কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলোকে কোনো এক জায়গায় মানে রাখতে হবে, কোনো একটা গোডাউন ভাড়া নিতে হবে ইন্টারনেট থেকে। তো এই ভাড়া নেওয়ার সোর্সও কি আছে সেটা আমরা এখান থেকে শর্ট সংক্ষেপে একটু জানি। তো এখানে আমি আসলে খুব কঠিন কিছু লিখে রাখছি, এটা আপনাদেরকে জানতেই হবে এরকম না, বাট আমি সংক্ষেপে কিছু বেসিক আইডিয়া দিই যে একটা ডোমেইনের আসলে 4টা পার্ট থাকে। মানে এই যে এখানে যে ইউআরএল, একটা লিংক লিখেছি যে এইচটিটিপিএস, তারপরে কোলন দিয়ে ডাবল স্ল্যাশ www.ব্যবসাদোস্ত.com, এই জায়গার মধ্যে 4টা পার্ট আছে। আমি 4টা পার্টের মধ্যে যে প্রথম যে পার্টটা একটু বলি, আমি জাস্ট বলি, আপনারা একবার শুনে রাখবেন, যদি মনে থাকে তো থাকলো, না থাকলে না, এত কঠিন কিছু না এটা, বা মনে রাখতে হবে এরকম না। শুরুতে যে পার্টটা আছে এইচটিটিপিএস, এটা বোঝায় কি আপনার সাইটটা সিকিউর কিনা। আপনার সাইট যদি সিকিউর না থাকে, আপনার সাইটের যদি কোনো একটা সিকিউরিটি সার্টিফিকেট না থাকে, তাহলে মানুষজন আসলে আপনার সাইটে ঢুকতে ভয় পাবে। আপনার ওখানে গিয়ে পেমেন্ট করবে, আপনার ওয়েবসাইটে যদি মানুষ পেমেন্ট করতে চায়, ধরুন আপনি একটা খুব কম দামের মধ্যে কোনো একটা সলিউশন নিয়েছেন, সেক্ষেত্রে হয় কি যে এই প্রোটোকল যে শুরুতে লিখে রেখেছে এইচটিটিপিএস, এটা হয়তো থাকবে না। তো সেক্ষেত্রে আপনার সাইটে মানুষজন গিয়ে তাদের ইনফরমেশন তো দিবে না, তার নাম, ফোন নাম্বার বা তার ব্যক্তিগত যে বিকাশের নাম্বারটা, এগুলো তো মানুষ দিতে চাইবে না। তো আমাদের ওই সিকিউর সাইট যদি আমি নিতে পারি তাহলে ওখানে হয়তো আমি এরকম এইচটিটিপিএস টা দেখতে পাবো, যেটা বাই ডিফল্ট ভাবে এখন কোনো সাইটে আমাদের লিখতে হয় না, এটা অটোমেটিক ভাবে সাইটে উঠে যায়। কিন্তু যার সার্টিফিকেট নাই তার ক্ষেত্রে এটা দেখাবে না। তারপর ট্রিপল ডব্লিউ বলে যে পার্টটা আছে, এটাকে বলা হচ্ছে সাব ডোমেইন। ডোমেইন বলতে আমরা কোনটাকে বুঝবো? ডোমেইন বলতে আমরা আমাদের বিজনেসের যে নামটা আছে শুধু অতটুকুকেই আমরা ডোমেইন বলবো। যেমন এই যে ব্যবসার দোস্ত, এতটুকু শব্দটা হচ্ছে আমার ডোমেইন। আর তার আগে যে ট্রিপল ডব্লিউ শব্দটা আছে এটার নাম হচ্ছে সাবডোমেইন। এই সাবডোমেইন কি বা কেন আমাদের একটু জানা লাগবে সেটা একটু পরে বলি। টপ লেভেল ডোমেইনটাকে বলে নেই। টপ লেভেল ডোমেইন হচ্ছে কি যে ডট কম, যে শব্দটা আমি এখানে লিখলাম এটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেইন। মানে হচ্ছে কি, দেখুন আমি এখানে কি ডট কম ইউজ করেছি, আপনারা অনেকখানে দেখবেন কি যে ডেইলি স্টার ডট নেট, ওর তো ডট কম নেই, প্রথম হলো ডট কম আছে, কিন্তু ডেইলি স্টার ডট নেট ইউজ করতেছে। আবার অনেক অনেক সাইটের শেষে আমরা দেখি না ডট কম ডট বিডি। তো এই যে আপনার ডোমেইন, আপনার বিজনেসের নামের পরে ডট কম ডট নেট এই ধরনের হাবিজাবি যা কিছু থাকে, এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এটা জানতেই হবে এরকম না, বাট কিছুটা আইডিয়া রাখা যেতে পারে যে কোনটা বেশি চলে। যেমন ডট কমটা এক নামে সবার জন্য বেস্ট, এটাই চলে, মানে মানুষজন এটাকে বেশি ভরসা করে। কিন্তু এখন বর্তমান সময়ে কি হয়েছে, মানুষ ডট এক্স ওয়াই জেড ও নিতেছে, মানে ডট দিয়ে ডট এক্স ওয়াই জেড ওর দাম সবচেয়ে কম, ওটা মানুষ নিতেছে। কারণ যখন ডট কম সে পাইতেছে না তখন বিকল্প হিসেবে সে ওইটা নিচ্ছে। নামটা আসলে নামটা আপনারা এমন করি না যে মানুষের নাম যা খুশি আমরা রেখে দিতে পারতেছি। ফেসবুক পেজের মধ্যে আমরা একই নামে 1,000 মানুষজন একটা পেজ খুলতে পারতেছি, কিন্তু ইন্টারনেটে হয় কি, এই যে ব্যবসা.com, এই নামে আপনি মানে আপনি নিতে পারবেন না। এই নামটা, এই নামটা আমার নিয়ে আসে মানে হচ্ছে কি এই ব্যবসা.com, এটা শুধুমাত্র আমার প্রপার্টি, এটা আর কেউ নিতে পারবে না। এটা বিল গেটস চাইলেও এখন পারবে না। হ্যাঁ, সে পারবে এইভাবে, সে আমার কাছে একটা অফার দিবে। সে আমাকে একটা অফার দিবে যে আমাকে সে একটা কোনো ভালো রকমের একটা টাকা পয়সার অফার দিবে। এটাকে বলা হয় কি যে ডোমেইন রিসেলিং এর একটা ব্যাপার আছে এরকম, যে আপনি একটা বিজনেসের নাম আপনার আছে, আপনি ফেসবুকে বিজনেস করতেছেন, কিন্তু দেখা গেল কি যে আপনার কোনো ওয়েবসাইট নাই বা ডোমেইন নাই। তো যখন আপনি 10 বছর পরে ওয়েবসাইটে যাইতে চাচ্ছেন, আপনার একটা ডোমেইন লাগবে, তখন আপনি
আগে যে এটা নাম রেজিস্ট্রেশন করে রেখেছে, তো আপনি তাকে একটা অফার দিলেন যে আপনাকে আমি 1 কোটি টাকা দিচ্ছি, আমার এটা দিয়ে দেন। আপনার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী দামটা আসলে ডিপেন্ড করবে। যেমন অ্যামাজনের নামে বাংলাদেশের যে সাবডোমেইন আছে, সাবডোমেইন টপ লেভেল ডোমেইন, যেমন amazon.com.bd, এটা চাল ডাল কিনে রেখেছে। সো অ্যামাজন যদি কোনো সময় বাংলাদেশে এসে ওই ডোমেইনটা নিতে চায়, তাহলে ওরা চাল ডালের সাথে তাদের ডিল করতে হবে, চাল ডালকে ভালো রকমের একটা অ্যামাউন্টে ওদের কাছে এটা নিতে হবে। তো এটা আমাদের কেন জানা দরকার? আমরা যখন ডোমেইন বা আমাদের নামটা রেজিস্ট্রেশন করব, যেমন আমি ব্যবসা দোস্ত ডট কম রেজিস্ট্রেশন করেছি, তার ফলে এটা আমার হয়েছে, তখন আমরা এই এতটুকু অংশই আমরা কেবল রেজিস্ট্রেশন করতে পারি, এতটুকু অংশ। এই যে ট্রিপল ডব্লিউ এইচটিটিপিএস, এটা আমাদের রেজিস্ট্রেশন করা লাগে না। এটা যদি আমরা নেই নামটা, এটার সাথে সাথে অটোমেটিক ভাবে আমার একটা সার্টিফিকেট ওরা দিবে, যার কাছ থেকে আমি এই নামটা নিচ্ছি, তারা দেয় একটা সার্টিফিকেট আমাদেরকে দেয়, সিকিউরিটি সার্টিফিকেট। যদি না দেয়, যদি আমরা ওরকম কোনো চিপ সাইট থেকে নেই বা ওরকম কোনো যদি স্ক্যামার থাকে, তাহলে হয়তো সে আপনাকে এটা দিবে না, বাট নর্মালি সব সাইটে এটা আপনাকে একটা দিবে। এন্ড সাব ডোমেইনের ব্যাপারটা কি তাহলে? এই যে ট্রিপল ডব্লিউ পার্টটা কি? বাংলাদেশে কিছু আহ, মানুষ, মানে কিছু বিজনেস আছে এরকম, যেমন ধরুন যে আপনি দারাজ একটা শপ নিয়েছেন, তাহলে দারাজ আপনাকে একটা শপে, আপনার শপের জন্য একটা পোর্টালের মতো এরকম একটা কিছু দিবে। যেমন ধরলাম কি যে আমি দারাজে একটা শপ নিয়েছি, তাহলে আমার শপের নামটা কেমন হবে? যে ব্যবসা দোস্ত ডট দারাজ ডট কম। এই যে দারাজের আগে আমার নামটা জুড়ে গেল, তো দারাজের নামটা কিন্তু আছে এর মধ্যে। এখানে আমি আপনাদেরকে লাইভে দেখাই। আমি এখানে একটা সাইট খুলে রেখেছি, যেমন এখানে আছে কি নেক্সাস প্রিমিয়াম টেক, এটা আমার একটা সাইট, তো আমি এটাই জন্য আমারটাই দেখাচ্ছি। ডট ভার্সেল ডট অ্যাপ বলে এখানে একটা কিছু একটা আছে। তো এটাতে দেখাচ্ছে কি যে এই যে ভার্সেল ডট অ্যাপ, এটা একটা ডোমেইন, ওদের ওই ডোমেইনের মধ্যে আমি এই সাইটটাকে রেখে দিয়েছি। তো বাংলাদেশে কিছু মানুষ এরকম সলিউশনও দেয়, কিছু ওয়েবসাইট দেয় যারা 500 টাকার মধ্যে দিয়ে দেয়, 500 টাকা একটা ওয়েবসাইট অফার করে। তো ওরা কি করে, ওদের নিজস্ব যে ওয়েবসাইট মানে ডোমেইনটা আছে, ওই ডোমেইনের মধ্যে তারা আরো অন্যান্য ওয়েবসাইট গুলোকে হোস্ট করে ওই সাইটের মধ্যে রাখে। তো এগুলো হলো কি, এগুলো হচ্ছে কি ওই যে পরের জমির মতোই ব্যাপার, মানে আপনার নিজস্ব একটা ডোমেইন এখনো হয়নি। এই যে আমার যে ডোমেইনের কথা আমি এতক্ষণ ধরে বলতেছি, যে ব্যবসা ডট কম, এই ডোমেইনটা আমার নিজের, এখানে অন্য কারোর আর কোনো রাইটস এখানে নাই, এটা তো আমার সবকিছু। কিন্তু যদি এরকম হয় যে আপনি আরেকজনের মধ্যে গিয়ে, যেমন আমার ডোমেনের মধ্যে যদি আমি কাউকে কিছু একটা সাইট আমি এখানে হোস্ট করতে চাই, মানে আরেকজনের সাইটটা যদি আমি এখানে রাখতে চাই, রাখতে পারি, সেক্ষেত্রে হবে কি, এই যে ট্রিপল ডব্লিউ যে শব্দটা পাচ্ছি, এইখানে তার নামটা হয়তো আমি জুড়ে দিব। সে হবে কি, সে যা কন্টেন্ট এখানে আপলোড দিবে, তার যা কাস্টমার ডাটা থাকবে, সবকিছু আমার কাছে থাকবে, সবকিছুর মালিক অনেকটা আমি থাকতেছি, ওই লোক না। কারণ আলটিমেটলি সে আমার সাইটের উপরেই সে ঘর বানাইতেছে, মানে ওই যে ফেসবুকের মধ্যে আমরা যে পেজ খুলতেছি, কারণ ওখানে হলো কি, যে ফেসবুকের কাছে আমরা জমি ভাড়া নিলাম, তখন আপনি এরকম কারো সাইটে গিয়ে একটা কোনো শপ টপ নিচ্ছেন, তখন ওরকম হলো কি, আপনি ওই ফেসবুকের মতোই আবার নতুন করে আরেকজনের জায়গাতে গিয়ে ঘর ভাড়া নিতেছেন, ওটা ভাড়া নেওয়ার মতো হয়ে গেল, যতক্ষণ না এরকম আপনার আপনার একটা সলিড আপনার নিজস্ব একটা ডোমেইন থাকবে। তো এরকম যারা আছে সাবডোমেইনে যারা দেয়, ওখানে একটু সাবধান থাকতে পারেন, কারণ ওখানে আলটিমেটলি হলো কি, যে দাম কম, 500 টাকা দেখে, 500 টাকাতে আছে, আমি ওদের নামটা বলতেছি না, বাংলাদেশে এরকম অলরেডি সলিউশন আছে, ওরা দিচ্ছে। তো এরকম একটা না, এরকম অনেকগুলো আছে। তো ওইখান থেকে নিলে কি হলো, যে ওই ফেসবুক থেকে বের হয়ে আমি যে নিজের একটা সলিউশনের দিকে যাচ্ছি, ওইটা হলো না। কারণ তার সলিউশন নেওয়া মানে হচ্ছে আমার ডাটা, কাস্টমার ডাটা আবারও সেই ওদের হাতেই থাকতেছে। তো আমার কাস্টমার ডাটা ওর কাছে কেন থাকবে? ওই কাস্টমার ডাটা আমার কাছে না আসলে তো আমি ওইগুলো ইউজ করতে পারবো না। আমরা লেগেসি পার্টি গিয়ে দেখবো যে কাস্টমার ডাটা কিভাবে ইউজ করতে হয়, তো কাস্টমার ডাটা আমার কাছে থাকতে হবে ভাই, তাহলে না আমি ইউজ করতে পারবো। তো ডোমেইন পার্ট এতটুকুই। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন। ভাই এখন আমি একটা এখানে, কথা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে আপনি যে ডোমেনের যে বিষয়টা বললেন, হ্যাঁ, যে আপনার ডাটার যে বিষয়টা, আহ, এখন ধরেন আমি যে হোস্টিং এর কাছ থেকে আমি হোস্টিং কিনতেছি হোস্টিং কোম্পানির কাছ থেকে, তো সেই হোস্টিং কোম্পানি আপনার যখন আমাকে হোস্টিং এর জায়গাটা বুঝিয়ে দিচ্ছে, তখন আমি আমার ডোমেন সেখানে ভেরিফাই করে আমি ওয়েবসাইট তৈরি করতেছি। তাহলে আলটিমেট আমার যে ওয়েবসাইটের যে ডাটাগুলা বা আমি যে কাজটা করতেছি বা আমি যখন অ্যাড রান করতেছি, তখন তো সেই ডাটাগুলো আমার ওই হোস্টিং এ গিয়ে জমা হচ্ছে, তাই না? হ্যাঁ, তো ওই হোস্টিং কোম্পানির কাছে তাহলে আমার ডাটাটা চলে যাচ্ছে না? সে তো তখন ইচ্ছা করলে আমার ডাটাটা ব্যবহার করতে পারছে। হ্যাঁ, আপনি যা বলেছেন আসলে ঠিক আছে, কিন্তু হোস্টিং কোম্পানির ক্ষেত্রে দেখা যায় কি, যে হোস্টিং কোম্পানি আসলে এই সমস্ত ডাটা নিয়ে কিছু করে না, মানে যদি না সে খুব চিপ বা ওই ধরনের মাইন্ডসেটটা থাকে, যে মানে হোস্টিং বলতে কি হচ্ছে কি, যে আপনার যে ওয়েবসাইটটা আছে, জি। এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু হোস্টিং আসতে পারতেছে না, বা ওরা এখানে ওদের অ্যাক্সেস নাই, কারণ ওখানে তো লগ ইন করতেছেন আপনি 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 আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন না,
আপনার হ্যাঁ, যে আইডি ব্যাকএন্ড আছে। পাসওয়ার্ড দিয়ে লগইন করছি, কিন্তু যখন দেখেন আমার পাসওয়ার্ড বা আমার এটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, বা আমি ওয়ার্ডপ্রেস সাইট যখন আমি তৈরি করতেছি, তখন তো আমার ওখানে আলাদা পাসওয়ার্ড তৈরি হচ্ছে। আমি সি প্যানেল থেকে আমি তখন ওখানে পাসওয়ার্ড ছাড়াই আমি ঢুকে যেতে পারছি। আমার কাছে সি প্যানেল থাকলে সি প্যানেলের অ্যাক্সেস তো সব হোস্টিং কোম্পানির কাছেই থাকে। জি, হ্যাঁ থাকে। আচ্ছা, আমি তাহলে আপনাকে আসলে ক্লিয়ার করি আপনার যে কনফিউশন এর জায়গাটা জি, আছে। জি, এখন ভাই হচ্ছে যে ব্যাপারটা কি, যে এটা সত্য কথা যে ধরুন এই যে Facebook আমাদেরকে বলতেছে কি যে মানে WhatsApp এ মেসেজ হচ্ছে কি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যেটা বলে আরকি। জি, 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 মেসেঞ্জার এনক্রিপ্টেড বলতেছে। জি। কিন্তু ব্যাপারটা আসলে কি, আমরা যা লিখছি, আমরা যা কথা বলছি ওরা কি দেখতে সবই পাচ্ছে তারা না? দেখতেছে। ওরা সবই দেখতে পাচ্ছে। এই ব্যাপারটাও রাইট, ঠিক তাই। আপনি এই রাইট। যে হোস্টিং এর কথা বললেন, ওরা জি। যদি চায় তাহলে ওরা মানে আপনার সবকিছুই ওদের হাতে। সব ডাটা হ্যাঁ, ওদের কাছে। তো ওরা যদি ইউজ করতে চায় তাহলে ওরা ইউজ করতে পারবে। রাইট, রাইট। আমি এটাই আবার জানতে সেল করতে চাচ্ছি যে চাইলে ইউজ তাহলে করতে তো সেল এটা করতে তো পারবে। সম্ভব। মানে তারা তো যদি চায় আমার কোম্পানির ডাটা তারা নিয়ে অ তারা আমার কাছে না, যে অন্য যেকোনো কারোর কাছে ডাটা বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, কিছু এটা যায় আসে খুবই না। সম্ভব। এবং এটা আমি কিছুদিন আগেও দেখলাম মার্চেন্ট গ্রুপ গুলাতে অনেকে আসে এভাবে বলে যে কেউ কাস্টমার ডাটা সেল করবে কিনা, সে কিনতে চায়। এগুলো কিন্তু খুবই বাস্তব। এগুলো রাইট। আপনি দেখবেন যে অনেকে এইভাবে ডাটা সেল করে এবং অনেকে কিনে। তো এটা বেশিরভাগ হয় কি যে ধরুন এই যে আমি যে এখানে যে লিঙ্কটা দেখালাম এটা তো আপনারা হয়তো বুঝেছেন যে জি, এইটা হচ্ছে আমার একটা ডোমেইন। কিন্তু জি। আমি যখন আরেকজনের ডোমেইনে গিয়ে একটা শপ নিচ্ছি, মানে যেমন দারাজ একটা লিঙ্ক বললাম ঠিক না এরকম ওটা বাংলাদেশে আছে। ঠিক আছে। ওটা আপনি হ্যাঁ, বলেছেন, ওটা ঠিক আছে। ওইটা তো আরো আরো ঝামেলা। জি, জি। মানে ওটা আপনার আরো ডাটাটা ওর কাছেই থাকতেছে। ওর কাছেই যে হুম। সবকিছু জমা এবং হচ্ছে। তার সাথে যদি কখনো বনিবনা না হয়, সে যদি পরবর্তীতে কোনো কারণগত বশত রেট বাড়ায়া দেয় এবং বনিবনা না হয়, সে তো আপনাকে এই ডাটা ফেরত দিবে না। না, এই ডাটা সে ফেরত দিবে না। না, তো সে ওই হলো আপনাকে কি, বলবে ঠিক আছে আপনি চলে যান, আমার সাথে ব্যবসা করা লাগবে না। কিন্তু আপনি তার কাছ থেকে কোনো অ্যাসেট আপনি নিয়ে আসতে পারবেন না। জি, জি। জি, এটা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনি আগে ওকে ভাই। বাড়ান। আচ্ছা, তাহলে এখন এই যে ডোমেইনের পার্টটা আমরা দেখলাম, আসলে ডোমেইন আমরা এখন কিনবো কোত্থেকে? তো ডোমেইন আসলে আপনার একটা শুধুমাত্র যে একটা নাম এমন না যে বিজনেসের একটা নাম বলে দিলাম এরকম না। এটা আসলে আপনার একটা ডিজিটাল সম্পত্তি। আপনার যদি মানে এরকম ক্ষেত্রে আমি যেমন একটু আগে বললাম যে আমি যেদিন ডোমিনেশন করেছি আমি তার পরের দিন প্রতিটা সোশ্যাল মিডিয়াতে ঢুকে অ্যাকাউন্ট খুলে সব জায়গার মধ্যে আমি ইউজার নেমটা আগেই বুক করে রেখে দিয়েছি। কারণ আসলে কি এই ইউজার নেম গুলো আমি যদি ১ বছর পরে ওই সব মিডিয়া গুলোতে সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাক্টিভ হতে চাই, যেমন আমার ইনস্টাগ্রামে বলুন বা ইউটিউবে বলি বা আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কথা আসলে না বলি। তো ওই সব গুলোতে আমার একটা প্রোফাইল খোলা আছে। তো এগুলো আমি কেন করে রেখেছি? আমি যদি কালকে ওখানে যেতে চাই তাহলে ওই নামটা যেন আমি পাই। আমার কিছু যেন এই নামটা খুলে নিতে না পারে। তো এরকম ভাবেই ধরুন যে এগুলো আসলে কি ডিজিটাল একটা সম্পত্তি। প্লাস হচ্ছে কি আপনি যখন গুগলে গিয়ে আমার নামটা সার্চ করবেন, আমার বিজনেসের নাম সার্চ করবেন, তখন ওই সব সোশ্যাল মিডিয়া থেকে আমার নামটা ওরা সাজেস্ট করবে। এটাকে বলা হচ্ছে কি এসইও। আমি ওখান থেকে কিছুটা হেল্প অলরেডি পাচ্ছি। তো ঠিক একইভাবে ডোমেইনটা আসলে কি আপনার একটা ডিজিটাল প্রপার্টি। এটার একটা অথরিটি তৈরি হয়, ডোমেইন অথরিটি। ডোমেইনের যত বয়স বাড়ে তত ওই ডোমেইনের একটা ভ্যালু ক্রিয়েট হয়। এই ভ্যালুর উপর ভিত্তি করে আপনি অনেক কিছু আসলে পাবেন। যেমন আপনি যদি রিসেল করতে যান, আপনার বিজনেসটা বড় হলো, ওই ডোমেইনে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আরেকজন এসে আপনাকে ওটার দাম দিবে না। যেমন আইফোনের রিসেল ভ্যালু অনেক বেশি থাকে অলওয়েজ। কেন বেশি থাকে? আমি একটা সিম্ফনির ফোনে তো ওই রিসেলিং ভ্যালু পাবো না। স্যামসাং এর ফোনের রিসেলিং ভ্যালু অনেক বেশি থাকে। ঠিক এরকম ভাবে এই আপনার ডোমেইনটা যদি তার একটা ভালো অথরিটি থাকে, যেমন আপনি একটা ডট কম ডোমেইন কিনেছেন, আপনি আবার একটা ডট এক্স ওয়াই জেড ডোমেইন কিনেছেন। এখন ওই ডট এক্স ওয়াই জেড যেটা, এটার ভ্যালু আপনি কখনোই ওরকম বেশি পাবেন না। কিন্তু ডট কম ভ্যালু আছে, এটা আছে কি ধরুন ৫ বছর তার বয়স আছে এবং ৫ বছর পর আপনি সেল করতে চাচ্ছেন, ওটার আপনি রিসেলিং ভ্যালুও বেশি পাবেন। কারণ ততদিনে আপনার একটা ভালো রকম অথরিটি তৈরি হয়ে গেছে। তো এটার উপর অনেকটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন জায়গা থেকে কিনছেন, কোন জায়গা থেকে আপনি কিনছেন তার উপর ভিত্তি করে যে আপনি ডোমেনটা কোথা থেকে কিনতেছেন। তো ডোমেন কেনার জন্য আমি এখানে ৩টা সোর্স দেখিয়েছি। এই ৩টা সোর্সে মূলত আছে। ডোমেন আসলে রেজিস্ট্রেশন করে আসলে ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে, সেন্ট্রাল ইন্টারনেট রেজিস্ট্রি বলে একটা ব্যাপার আছে। ওরা করে। ওদের থেকে বাকি যারা আছে তারা মূলত ওদের কাছ থেকে নিয়ে দিয়ে থাকে। যেমন আমাদের দেশের কিছু লোকাল প্রোভাইডার আছে। লোকাল প্রোভাইডার বহুত সাইট আছে আমাদের। আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। অথবা কারো যদি হেল্প লাগে সে আমাকে জানাতে পারেন ডোমেন নিতে। আমি হেল্প করব। এই যে লোকাল প্রোভাইডার আছে তারা কি করে? তারা রিসেল করে। তারা ওইসব ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে, যেমন নেমসিপ আছে, আমরা ডেভেলপার কমিউনিটিতে দেখি যে আমরা সবাই এক বাক্যে হয়তো নেমসিপের নামই বলে দিই যে ডোমেন কিনতে চাইলে আপনি এখান থেকে নেন। কেন আমি যদি ওই সেম ইন্টারন্যাশনাল সোর্স থেকে কিনতে যাই তাহলে আমার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেটা দিয়ে ডলার পেমেন্ট করা যায়, কারণ মানুষ ডলার পেমেন্ট নিবে এবং ওনার কাছে ডুয়াল কারেন্সি থাকে না, তখন তারা এই লোকাল প্রোভাইডার গুলোকে চুজ করে থাকে। তো লোকাল প্রোভাইডার খারাপ না ডোমেন নেওয়ার ক্ষেত্রে, আমি এদেরকে খারাপ বলতেছি না। এখানে আপনাকে একটু দেখে নিতে হবে তারা যেন দেশে একটু পরিচিত কোম্পানি হয়ে থাকে। এরকম অসংখ্য কোম্পানি আছে, তার মধ্যে থেকে আপনি শুধু ডোমেনের জন্য আপনি লোকাল কোম্পানি থেকে চাইলে নিতেও পারেন। তবে বেস্ট সোর্স হয় যদি আপনি ডোমেনের উপর ফুল কন্ট্রোল চান, যে না আমার ডোমেনটা যেন এরকম হলো যে আমি এমন একটা লোকাল কোম্পানির কাছ থেকে নিলাম, এর পরবর্তীতে অন্য কারো কাছে সেল করে দিয়েছে। এই বলতেছে। তো যদি আপনি এরকম ফুল কন্ট্রোল চান
এবং আপনার অ্যাডভান্স সিকিউরিটি লাগবে যে আপনি আপনার বিজনেস নিয়ে খুব সিরিয়াস। আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি সিরিয়াস। তো এরকম হলে হবে কি যে আপনি ইন্টারন্যাশনাল সোর্স থেকে নিবেন। নেমসিপ আছে, ক্লাউডফ্লেয়ার আছে, এরকম বড় বড় অনেক কোম্পানি আছে, আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। এন্ড লাস্ট অফ অল বিটিসিএল। বিটিসিএল কি করে? বিটিসিএল হচ্ছে কি আমাদের সরকারি সংস্থা, ওরা সরকারি থেকে ডোমেইন গুলো আমাদের দিয়ে থাকে, অর্থাৎ